সিজন 1 এর মধ্যে আপনারা জানতে পেরেছেন আকাশ কোথাও যাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে তা আপনারা জানেন না। এখন এরপর থেকে শুরু করি। আসলে আজকে ইরার জন্মদিন, সেজন্য আকাশকে অনেক রিকোয়েস্ট করেছে, সাথে ইরার বাবা মা দুজনেও। সেই জন্য আকাশ ওনাদের কথা ফেলতে পারেনি, তাই এখানে আসা। বাসার সামনে এসে দরজা কলিং বেল দিলেই ইরা দরজা খুলে দেয়। আকাশ তো ইরাকে দেখে রীতিমতো ক্রাশ খাওয়ার মতো। এভাবে তাকিয়ে থাকলে আমি অনেক লজ্জায় প্রায় মরেই যাব। এখনো দেখেই যাবেন নাকি ভেতরে আসবেন? ও হ্যাঁ, চলো। ইরা ভিতরে এনে ওর বাবা মার সাথে পরিচয় করিয়ে দেয় আকাশকে। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আসতে কোনো অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা হয়নি, কিন্তু আঙ্কেল জন্মদিন অথচ কোনো লোক নেই কেন? আসলে ইরার জন্মদিনটা আমরা ওর বান্ধবীদের নিয়ে আয়োজন করি, কিন্তু এবার ও সেটা মানা করে দিল। এখন চলো কেক কাটি আমরা। জি চলুন আঙ্কেল। ইরা কেক কেটে ওর বাবা মাকে খাইয়ে দেয়, তারপর আকাশকেও খাইয়ে দেয়। এইদিকে ইরার বাবা মা একটু দূরে সরে যায়। আকাশ কেক খাওয়ার সময় একটুখানি ওর ঠোঁটে লেগে থাকে। ইরা ইশারা করে বোঝায়, কিন্তু আকাশ তাও বুঝতে পারছে না। সেই জন্য ইরা আকাশের কাছে এসে ওর বাবা মাকে দেখা যায় কিনা তাই দেখতে থাকে। যখন ওর বাবা মা কেউই ছিল না, চোখের পলকে আকাশের ঠোঁট থেকে কেকটা চুষে খেয়ে নেয়। আচমকা এরকম কিছু হবে আকাশ ভাবতেও পারেনি। সেজন্য ওইভাবেই দাঁড়িয়ে থাকে, কেননা এটা আকাশের প্রথম কিস। আর প্রথম কিস যে এরকম ভাবে হবে তা বুঝতে পারে। আসলে হাতে কেক লেগে আছে তো সেজন্য আমাকে ঠোঁট দিয়েই। তোরা কি এখানে দাঁড়িয়ে কথা বলবি নাকি ওকে ভেতরে নিয়ে কথা বলবি? না আন্টি, আমি এখানেই ঠিক আছি। ওর সাথে রুমে গিয়ে গল্প করো, আমি দেখি খাবার কতটুকু রান্না হলো। আরে চলো তো। এই বলে আকাশকে টেনে নিয়ে আসে ওর রুমে। রুমটা এত গোছানো দেখে আকাশ তো অবাক হয়। এত সুন্দর করে গোছানো রুমটা, এটা কার রুম? কার আবার? আমারই রুম। সত্যি তো? বিশ্বাস না হলে পেছনে তাকিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। পিছনে ফিরে তাকিয়ে অবাক হয়ে যায়, কেননা পিছনে আকাশ আর ইরার ছবি। ছবিটা ছিল ওদের নবীন বরণের অনুষ্ঠানের সময়। এই ছবিটা এখানে কেন? ছবি কি খারাপ হয়েছে? আমি ছবি খারাপ হওয়ার কথা বলিনি। তাহলে আর কি সমস্যা? এই ছবি যদি অন্য কেউ দেখে তাহলে কি হবে ভেবে দেখেছো তো? কে কি ভাবলো এগুলো নিয়ে আমি মোটেও ভাবি না। ছবিটা সুন্দর হয়েছে। তাছাড়া আমি কখনো কোনো ছেলের সাথে ডান্স করিনি। ওই দিন তোমার সাথে ডান্স করার যার কথা ছিল সে আসেনি বলে আমি রাজি হয়েছি। তবে রাজি হয়ে ভালোই করেছি। তা না হয় বুঝেছি, কিন্তু একটা কথা বলো, তোমার বাবা মা যদি দেখে ওনারা কি ভাববে? এত কিছু ভাবতে হবে না, যাও ফ্রেশ হয়ে আসো। গেস্ট রুমের ওয়াশরুম ইউজ করতে পারতাম। তুমি কি গেস্ট নাকি যে তোমাকে ওটা ইউজ করতে দেব? তাহলে আমি কি? এত কিছু ভেবে কাজ নেই। তোমাকে আমার পার্সোনাল ওয়াশরুম নিয়ে আসলাম, সেখানে তুমি এইগুলো বলতেছো। যাও তাড়াতাড়ি। ওয়াশরুমে এসে মুখ হাত ধুয়ে নেওয়ার জন্য যখনই দরজা আটকায় তখনই একটু লজ্জা পেয়ে বাইরে চলে আসে। বাইরে ওইভাবে দেখে, বের হলে কেন? তুমি ভেতরে ঢুকে আগে সবটা ঠিক করো। সব তো ঠিকই আছে। এই বলে ইরা চেক করতে এসে এবার নিজেই লজ্জা পেয়ে যায়। তাড়াতাড়ি করে সবটা ঠিক করে। আসলে আমি ছাড়া এখানে অন্য কোনো মানুষ আসে না, শুধু কাজের মেয়েটা আসে। ও দেখলে তো সমস্যা নেই, সেজন্য আর কি, বুঝতেই তো পারছো। এবার যাব কি? হ্যাঁ আসো। খাবার খাওয়া শেষ হতে থাকে। ইরার বাবা মা আকাশের পরিবারের কথা জিজ্ঞেস করতে থাকে, ওনাদের সবটা বলতে থাকে। এদিকে রাত 11টা বাজে। তখন আঙ্কেল আন্টি, এবার আমাকে যেতে হবে। আজকের রাতটা থেকে যাও। না আন্টি, আম্মুকে বলে এসেছি 12টার আগেই ফিরে আসবো। যদি না আসি তাহলে আম্মু টেনশন করবে। ঠিক আছে, যাও সাবধানে। আবার আসি ওই ইরার সাথে। জি আঙ্কেল, আসবো সময় হলে। একা একা যেতে পারবে তো? আমি পৌঁছে দেবো কি? আমার গাড়ি আছে, আমি গাড়িতে করেই চলে যাব। সাবধানে যাও। ইরা ওকে বাইরে দিয়ে আসো। ঠিক আছে আব্বু। আকাশকে বাইরে নিয়ে আসে। ইরা তো আজকে এতটাই খুশি যে বলার মতো ভাষা ওর কাছে নেই।
এদিকে গাড়িতে উঠে চলে আসতে থাকে বাসার দিকে। অন্যদিকে ইরা বাসায় ঢুকলো। এবার বলো আমার চয়েস কেমন? মাশাল্লাহ, অনেক ভালো চয়েস। তা ও কি জানে? আমি মাত্র কলেজে উঠেছি, 1 মাস হলো। কিন্তু যাই করিস ভেবে চিন্তে করবি। চিন্তা করো না, আমি তোমাদের মনে এতটুকু দুঃখ দেব না। এদিকে এনারা যে যার রুমে চলে আসে। এদিকে আকাশ বাসায় ফেরার সময় রাস্তায় দেখতে পায় একটা গাড়িকে বুলেট দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। সেই জন্য গাড়ি থামিয়ে ওখানে যায়। ভিতরে 3 জন ছিল লোক, তার মধ্যে 2 জন মারা গেছে, আরেকজন বেঁচে আছে। তবে হসপিটাল না নিলে উনিও মারা যেতে পারে। হয়তো যারা মারতে এসেছিল তারা মৃত মনে করে চলে যায়। এদিকে হসপিটালে নিয়ে আসে, ডক্টর ওনাকে নিয়ে ওটিতে চলে যায়। অন্যদিকে মোবাইলে কল আসে। আকাশ, কোথায় তুই? আমি তো হাসপাতালে আছি। কি হয়েছে তোর? তুই ঠিক আছিস তো? তোমাদের মায়েদের একটাই সমস্যা, কিছু হলেই কেঁদে ফেলো। পুরোটা তো শুনবে। তুই তো বললি হসপিটাল। হাসপাতালে তো আমি অন্য কাউকে নিয়েও আসতে পারি। তুই যেখানে গিয়েছিস ওখানে কারো কিছু হয়নি তো? ওনাদের কিছু হয়নি। তাহলে কার কি হলো? এরপর ওর মাকে সবটা বলতে থাকে। উনি সবটা শোনার পরে, লোকটা এখন বেঁচে আছে তো? আমি হাসপাতালে নিয়ে আসা পর্যন্ত তো বেঁচে ছিল। তাছাড়া অনেকগুলো গুলি লেগেছিল ওনার। ডক্টর বের না হওয়া পর্যন্ত কিছু বলতে পারছে না। তুই তাহলে ওখানেই থাক, তোকে এখন বাসায় আসতে হবে না। লোকটার খেয়াল রাখিস, কোনো অসুবিধা হলে আমাকে বলিস, আমি তোর বাবাকে পাঠিয়ে দিব। তার প্রয়োজন হবে না আম্মু। আচ্ছা তোমরা ঘুমিয়ে যাও, আমি দেখি কখন আসতে পারি। এই বলে কল কেটে দেয়। এইদিকে একজন নার্স আহত হওয়া লোকটার মোবাইল আর মানিব্যাগ দেয়। মোবাইলটা হাতে নিয়ে অন করে দেখতেই একটা কল এসেছে, তাও কেমন অদ্ভুত নাম্বার ছিল। কল রিসিভ করতেই, স্যার আপনি কোথায়? আমি আপনাদের স্যার নই। তাহলে কে আপনি? আর স্যারের মোবাইল আপনার কাছে কেন? আপনি যাকে কল করেছেন উনি এখন হাসপাতালে আছে ওটিতে। কি বলছেন আপনি আবোল তাবোল? দেখুন, আপনার নাম্বার যদি সত্যি সঠিক মানুষকে করে থাকেন তাহলে উনি এখন হাসপাতালে আছে। আর যদি অন্য কাউকে করে থাকেন তাহলে আমি বলতে পারবো না। হসপিটালের ঠিকানা বলুন তাড়াতাড়ি করে। আপনি কি ওনাকে মারার জন্য আসবেন নাকি? মারতে কেন আসবো? আশ্চর্য, ওনার উপরে হামলা হয়েছে বলা তো যায় না। আপনি হয়তো হামলা করেছেন আর এখন ওনাকে আবার মারার জন্য আসবেন। তোমার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। তাহলে ঠিকানা বলো। সম্ভব না বলা। এই বলে কল কেটে দেয়। এইদিকে অফিসার বারবার কল করেই যাচ্ছে, কিন্তু আকাশ রিসিভ করছে না। সেই জন্য 5 জন অফিসার 2টো গাড়িতে করে আসতে থাকে। এখন হয়তো বলবেন ওদের তো ঠিকানা বলেনি, তাহলে ওরা জানলো কি করে? আসলে ওরা মোবাইল ট্র্যাকিং করে খোঁজ নিয়ে নেয়। 15 মিনিটের ভিতরে এসে ওরা লোকজনকে জিজ্ঞেস করে ওটির সামনে আসে। একটা ছেলে দাঁড়িয়ে আছে, একটা মোবাইল আর কিছু শ্যুট নেই। সেই জন্য ওখানে এসে কল দিতে আকাশের হাতে থাকা মোবাইল বেজে উঠতেই ওরা বুঝতে পারে। তুই তাহলে সে ছেলে? আপনারা কে? আগে বল আমাদের স্যার কোথায়? উনি তো ওটিতে এখন, ওনার চিকিৎসা চলছে। কি হয়েছিল ওনার? কিছু কি দেখেছিলে তুমি? তার আগে বলুন আপনারা কারা? আমরা ওনার কর্মচারী, ওনার হয়ে কাজ করি। ও আচ্ছা, আসলে আমি বাসায় ফিরছিলাম, তখন একটা গাড়ি দেখতে পাই। গাড়িটা পুরো বুলেট দিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে। দেখে মনে হলো কয়েক হাজার বুলেট মেরেছিল। ওনার পাশে আরেকজন লোক থাকার কথা, উনি কোথায়? উনি তো মারা গেছে, এর সাথে ড্রাইভারও। ওনার প্রাণ ছিল বলে আমি ওনাকে নিয়ে আসি হাসপাতালে। সত্যি তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব সে ভাষা আমার নেই। আমাদের অনেক বড় উপকার করলে তুমি। তা তোমার বাসায় কোথায়? আমি আপনাদের ঠিকানা দিই, আপনারা পরে সেখানে এসে ঝামেলা করুন। আচ্ছা গাড়িটা কোথায় দেখেছো সেটা তো অন্তত বলবে। ঠিকানা বলে ওদের। ঠিকানা 2 জন লোক একটা গাড়ি নিয়ে চলে যায়, বাকি 3 জন ওখানেই থাকে। কয়েকটা ঘন্টা পরে ডক্টর বের হয়, রোগীর অবস্থা বলতে থাকে। সবটা শোনার পর ওরা মোটামুটি নিশ্চিত হলো। এদিকে রাত 3টা। আচ্ছা তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এখন আসো, আমরা ওনার খেয়াল রাখবো। ওনাকে একা ফেলে আমরা তো যেতে পারি না। তাছাড়া আমি তো আপনাদের চিনি না, তাহলে কার ভরসায় রেখে যাবো ওনাকে? অফিসার মোবাইল বের করে ওই লোকটার সাথে এদের কিছু ছবি দেখায়। এবার তো বিশ্বাস হলো আমরা ওনারই লোক। হয়েছে। তবে আমি তোমাদের একটা ছবি তুলে নেব। আমাদের ছবি কেন? যদি কখনো দরকার পড়ে, তোমরা যদি উল্টোপাল্টা কিছু করো, তাহলে
আমি তোমাদের এই ছবি নিয়ে পুলিশ স্টেশনে চলে যাব। ঠিক আছে, তুমি? এইদিকে ওদের কাছে সবটা দিয়ে চলে যেতে থাকে বাসার দিকে। এখন হয়তো অনেকে ভাবছেন কে এই লোক আর এরা কারা ছিল। চিন্তা করবেন না, একটা সময় আপনারা সবটা জানতে পারবেন। তবে এই কাহিনীর কিছু ঘটনা আকাশের জীবনটাকে পুরো পাল্টে দেবে। কিভাবে সেটা সম্ভব হবে তা আপনারা জানতে পারবেন ধীরে ধীরে। এদিকে বাসায় এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন আবার হসপিটাল আসে। এসে দেখে ওই লোকগুলো আছে, সাথে যিনি আহত হয়েছেন ওনার এখনো জ্ঞান ফেরেনি। তুমি এখানে? ওনাকে দেখার জন্য এসেছি। তোমাকে তো বলেছি আমরা ওনার পুরো খেয়াল রাখবো। তারপরেও সন্দেহ তো থাকবেই। তুমি তো অনেক বুদ্ধিমান। কতটা সেটা আমি জানি না, আর জানতেও চাই না। আচ্ছা চলি আমি। এভাবে কয়েকটা দিন দেখতে আসে, কিন্তু 7 দিন পরে জানতে পারে ওই লোকগুলো ওনাকে নিয়ে চলে গেছে। সেই জন্য আকাশ চলে আসে কলেজে। আসার পরে ওই মেয়েটা এসে আকাশের সামনে আসে, এসে কথা বলতে থাকে। যা আবার ইরা দেখে তো রাগে অবস্থা কাহিল। মেয়েটা যাওয়ার পরে কোথায় যাচ্ছিস? সামনে যাচ্ছি। সামনে তো আকাশ ভাইয়া ছাড়া কেউ নেই। ওর কাছেই যাচ্ছি। কিন্তু কেন তা তো বলবি। তোরা ক্লাসে যা, আমি আসতেছি। ওরা চলে যায়। এদিকে ইরাও আকাশের কাছে আসে। মেয়েটা কে ছিল? ওর নাম আমার ঠিক মনে নেই, তবে আমাকে বিরক্ত করা ছাড়া ওই মেয়ের অন্য কোনো কাজ নেই। বুঝতে পেরেছি। তা মেয়েটা কি তোমাকে ভালোবাসে? এই কলেজের 80% মেয়েই তো আমাকে ভালোবাসে। আর তুমি? আমি তো কাউকে ভালোবাসি না। না বাসলেই ভালো। তা বললে না তো কেমন লাগছে? কি কেমন লেগেছে? আমাকে কেমন লাগছে? অনেক অনেক কিউট লাগছে তোমাকে। তাহলে একটা হাগ করো। কি? তবে এতগুলো ছাত্রছাত্রীর সামনে? আমার তো কোনো সমস্যা নেই, তাহলে তুমি কেন এরকম করতেছো বলো তো? ঠিক আছে, দিচ্ছি। ইরাকে হাত করলে ইরা তো অনেক খুশি হয়। সাথে তাকিয়ে থাকা সব মেয়ে তো জেলাস আর হিংসা করতে থাকে। ইরা আসলে এরকমটাই চেয়েছিল, যেন সবাই এটা দেখে আকাশের থেকে দূরে সরে যায়। একটু পরে যে যার মতো ক্লাসে চলে আসে। অন্যদিকে এভাবে 1 মাস কেটে যায়। আকাশ আর ইরার মধ্যে আরো ভালো বোঝাপড়া হতে থাকে। দুজন দুজনকে অনেক সময় দিতে থাকে। একদিন আকাশের মোবাইলে একটা মেসেজ আসলো। মেসেজটা দেখে আকাশ অনেক খুশি হয়। তা ওর বাবা মাকে জানায়। কি বলছিস? ওনারা তোকে সিলেক্ট করেছে? হ্যাঁ আব্বু, 1 মাস পরে আমাকে যেতে হবে। তার সাথে প্রথম 2 মাস ট্রেনিং, তারপর আবার 7 দিনের ছুটি। ট্রেনিং মাঝামাঝি সময়ে ছুটিরও ব্যবস্থা আছে। তাহলে তো অনেক ভালোই হয়েছে। হ্যাঁ আব্বু, অনেক খুশি আমি। 7 দিন পরে ইরা হঠাৎ করে আকাশের সামনে এসে জিজ্ঞেস করে ওর জন্মদিন কত তারিখে। আকাশ ওর জন্ম তারিখ বলে দেয়। তাহলে তো আর 10 দিন বাকি আছে। অনেকটা তো তেমনই। আমি তাহলে ওই রাতে তোমাদের বাসায় আসবো? আমার বাসায় কেন? তাহলে কি বাইরে করবে বলো? ঠিক আছে, আমার বাসায় চলে এসো। সত্যি বলছো তো? সত্যি। 10 দিন পরে ইরা একটা শাড়ি পরে, সাথে কিছু ফুল আর গিফট নিয়ে আকাশের বাসায় আসে। এদিকে আকাশের বাবা মা ইরাকে দেখে পছন্দ করে। আসো ভিতরে। আন্টি আকাশ কোথায়? ও তো ওর রুমে। তোমাকে বলেছে ওর রুমে যাওয়ার জন্য। রুমটা কোন দিকে আন্টি? রুমটা দেখিয়ে দিলে ইরা রুমে চলে আসে। এসে দেখে আকাশ এখনো রেডি হচ্ছে। সেই জন্য ওর সামনে এসে দাঁড়ায়, সাথে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। শুভেচ্ছা জানানোর পরে চলো নিচে যাই এখন। তোমাকে আমার কিছু কথা বলার ছিল। কি কথা? হ্যাপি বার্থডে আকাশ। থ্যাংক ইউ সো মাচ। শুধু কি ইউজ করবে নাকি অন্য কিছু বলবে? কথাটা শুনে ইরা অনেকটা সাহস নিয়ে আই লাভ ইউ আকাশ। আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তোমার জন্মদিনে সারপ্রাইজ দিব বলে এতদিন অপেক্ষা করেছি। আই লাভ ইউ টু ইরা। আমিও যে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি অনেক আগে থেকে জানতাম তুমি আমাকে ভালোবাসো। তাহলে এতগুলো মাস ধরে বলনি কেন? আজকের দিনটাই বলবো বলে অপেক্ষা করছিলাম। দুজনেই তাহলে এই দিনের জন্য অপেক্ষা করেছিলাম। কাহিনী তো সেম দেখছি। এখন চলো নিচে যাই, তোমাকে বাবা মার সাথে পরিচয় করিয়ে দেই। ওনাদের সাথে পরিচয় হয়েছি। ওনারাও আমাকে পছন্দ করেছেন। এখন তুমি আমাকে কোলে নাও। কোলে নিয়ে একটা কিস দিবে। কোলে কেন নিতে হবে? তোমার কতটা দম আছে সেটা তো আমাকে বুঝতে হবে। কলেজে ফাংশনে যে নিলাম তখন? এখন তো 4-5 সেকেন্ডের জন্য।
এখন দেখাবো কতক্ষণ তুমি পারো। কিন্তু তোমার লিপস্টিক নষ্ট হলে বাবা মা তো বুঝে যাবে। প্রতিটা মেয়ের ব্যাগে সবসময় লিপস্টিক এক্সট্রা থাকে। এরপর ইরাকে কোলে রেখেই কিস করতে থাকে। 5 মিনিট পরে নিচে নামায়। বাহ, শরীরে তো ভালোই এনার্জি আছে তোমার। জিম করা বডি, এইটুকু এনার্জি তো থাকবেই। আচ্ছা চলো এখন নিচে, নয়তো ভেবে নিবে ফুলসজ্জাও আমরা করে নিয়েছি। তোমার মুখে দেখি কিছুই আটকায় না। এখন চুপ করে বসো, আমি লিপস্টিক দিয়ে নিয়েছি। 1 মিনিট পরে ওরা নিচে নামে। তারপর খাবার খেয়ে এরপর আরও কিছুক্ষণ কথা শেষ করে ইরাকে ওর বাসায় পৌঁছে দিয়ে আকাশ আবার চলে আসে। এইদিকে কিছুদিন পরে আব্বু, আম্মু, আমি ওখানে যাচ্ছি। সাবধানে যাবি। কবে ফিরবি আবার? ওনারা তো বলেছে আজকের দিনটা সময় লাগবে, তবে কিছু হলে তোমাকে জানাবো আমি। ঠিক আছে। ওখান থেকে চলে আসে। একটু পরে ওরা এক এক করে ডাকতে থাকে। যখন আকাশ ভিতরে রুমে যায় তখন একজন লোককে দেখে চমকে ওঠে। স্যার, আপনি এখানে কেন? তুমি কি আমাকে চেনো? আরে 1 মাস হলো আপনার যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, তখন তো আমি আপনাকে হাসপাতালে নিয়ে বাঁচিয়েছিলাম। তুমি সে ছেলে ছিলে, সেটা কি আজও সত্যি? এই দেখুন ছবি, এই ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন। ওনাকে ছবিগুলো দেখায়। উনি তা দেখে অনেক খুশি হয় আকাশের উপরে। তুমি যখন আমার জীবন বাঁচিয়েছো তখন তোমার জন্য কিছু তো করাই যায়। যদি তোমার বডি ফিটনেস সব কিছু ঠিক থাকে তাহলে তোমাকে নিয়ে নিব। না স্যার, আমি আমার যোগ্যতা দিয়ে জয়েন করতে চাই। শুনে খুশি হলাম। এখন এই ফাইল নিয়ে তুমি সামনের দিকে যাও। ঠিক আছে। এভাবে 3-4টে ধাপ এগিয়ে যাওয়ার পরে অবশেষে আকাশ ওর শেষ ধাপটা শেষ করে। তোমাদের মধ্যে 5 জনকে সিলেক্ট করা হয়েছে। তোমরা নিজেদের জিনিসপত্র নিয়ে এখানে চলে আসবে 7 দিন পরে। এখানে 2 মাস তোমাদের ট্রেনিং চলবে। ঠিক আছে। কাগজপত্র নিয়ে বাসায় চলে আসে। এসে ওর বাবা মাকে বলে। ওনারা শুনে খুশি হয়। তা আকাশ, ইরাকে কি বলবি সবটা? এখন ওকে কোনো কিছুই বলবো না, একসাথে আমি ওকে সারপ্রাইজ দেবো। ঠিক আছে, কিন্তু 2 মাস ওর সাথে যোগাযোগ করতে না পারলে কি হবে বুঝতে পারছিস তো? ওর সাথে টানা 7 দিন দেখা করে ওকে বলতে থাকবো, বলবো আমার কিছু কাজ আছে, সে কাজের জন্য যেতে হবে। আচ্ছা, যেভাবে ম্যানেজ করতে পারিস দেখিস। ঠিক আছে আম্মু। পরের দিন দেখা করে আকাশ ইরার সাথে। তখন ওকে আস্তে আস্তে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, কি কাজ তোমার? তা একটা কাজ করো, যদি তোমার একা এত লাগে বাবা মার সাথে আড্ডা দেওয়ার জন্য চলে এসো। আমি সুযোগ পেলেই তোমার সাথে যোগাযোগ করব। আবার আমাকে ভুলে যাবে না তো? কথাটা বলে আকাশকে জড়িয়ে ধরে। আকাশও সান্ত্বনা দিতে থাকে। আমি তোমার আছি আর তোমারই থাকবো। কবে যাবে তুমি? 5 দিন পরে। তাহলে ওই 5 দিন প্রতিদিন এসে আমাকে সময় দেবে? ঠিক আছে, দেব সময়। আচ্ছা এখন চলো কিছুক্ষণ হাঁটি আমরা। এভাবে ওরা হাঁটতে থাকে। টানা 5 দিন ওরা দেখা করে। তারপর ইরাকে সবটা বোঝাতে থাকে। সবটা বোঝানো হয়ে গেলে, সাবধান যেও তাহলে। তুমিও সাবধানে থেকো। রবি আর রবিনের থেকে দূরে থাকবে। ঠিক আছে, তাই করব। ইরাকে নিয়ে ওর বাসায় পৌঁছে দিয়ে চলে আসে। এরপর ও নিজের ব্যাগগুলো নিয়ে বেরিয়ে পড়ে। ওখানে আসার পরে, তোমরা 5 জন আছো, সেজন্য 5 জনের জন্য 2টা রুম দেওয়া হলো। তোমরা তাহলে রুমে চলে যাও। আজকের দিনটা তোমরা রেস্ট নাও, সকাল থেকে তোমাদের ট্রেনিং করানো হবে। ঠিক আছে, যাচ্ছি আমরা। ওরা রাতে ঘুমিয়ে পড়ে। সকালে ওদের নাস্তা দেওয়া হয়। ওরা নাস্তা করে বের হয়ে একটা খোলা মাঠে যায়। এখান থেকে তোমাদের ট্রেনিং দেওয়া শুরু হবে। এই ট্রেনিং এ তোমাদের এইগুলো শেখানো হবে। কথাটা বলে একটা বোর্ডে ওদের দেখাতে থাকে সবকিছু। ওরা দেখে তো অবস্থা কাহিল হয়ে যাওয়ার মতো অবস্থা। এখনই এত কিছু শিখতে হবে? এগুলো কি 2 মাসে হবে? অবশ্যই হবে। তোমাদের দৈনিক 12 থেকে 14 ঘন্টা করে ট্রেনিং করানো হবে। এর ভিতরে তোমাদের সবটা শেখানো হবে। প্রথমে তোমাদের পুশ আপ দিতে হবে, সেজন্য তোমরা এটা দিয়ে শুরু করো। এইদিকে ওরা এক একজন কয়েকটা করে দিতে থাকে। প্রথম দিন ওদেরকে নিয়ে অনেক কাজ করতে থাকে। ওরা এই কাজগুলো করে মোটামুটি শরীর ওদের ব্যথা হয়ে যায়। এক এক দিন যেতে থাকে, ওদের ট্রেনিংও চলতে থাকে। অন্যদিকে, ইরা তোর মন খারাপ কেন? ইরার কেন মন খারাপ সেটা পরে শুনতেছি, কিন্তু একটা জিনিস বুঝলাম না। কোন জিনিস? আকাশ ভাইকে অনেক দিন ধরেই দেখছি না। আমিও বিষয়টা খেয়াল করেছি। ও
ওকে দেখার জন্য মন কেমন কেমন জানি করছে। আমারও মনে কেমন জানি করতেছে। তোরা ওর পেছনে কেন পড়ে আছিস? কলেজে তো আরো অনেক ছেলে পড়ে আছে, ওদের পেছনে জানা। সবাই তো আকাশের মতন না। তোদের নিয়ে কি যে করবো। যদি পারিস আমার একটা সাহায্য কর। কি সাহায্য? তুই একটু আকাশের সাথে আমার সেটিংটা করিয়ে দিতে পারবি? কথাটা শুনে ইরা যতটা না অবাক হয়, আরো বেশি অবাক হয় রিপা। এইসব কি বলছিস? আমি আকাশকে পছন্দ করি, তুই এর ভিতরে আসবি না। দেখ, আমি কিন্তু আগেই বলেছি কথাটা। ওরা তো ঝগড়া শুরু করে দেয়। এদিকে ইরা তো কিছুই বলতে পারছে না ওদের, কেননা ওরা শোনার মতো না। সেই জন্য ওই তোরা চুপ করবি? তোর আবার কি হয়েছে? তোরা ওর পিছনে কেন পড়ে আছিস বলতো? কেননা ওকে আমার ভালো লাগে। তোর না আমার। তোরা যার জন্য এত পাগল হয়ে আছিস, তোরা কি জানিস সে কোথায়? আজকে তো আসেনি, মনে হচ্ছে কাজ নেই। হতেও পারে। এরা তো ঝগড়া করেই চলেছে। অন্যদিকে আকাশও ট্রেনিং করতে থাকে। 4-5 দিন পর পর ইরার সাথে যোগাযোগ করতে থাকে। এতে ইরারও অনেক ভালো লাগে। এভাবে 2 মাস কেটে যায়। আকাশও ট্রেনিং অনেকটা শেষ করে বাড়িতে আসে। তবে বাড়িতে আসার কথা ইরাকে বলে ইরা সেই জন্য সেজে বাসা থেকে বের হতে যাবে। তখন এতগুলো মাস পরে সেজে কোথায় যাচ্ছিস? তোমার মেয়ের একমাত্র জামাই বাসায় এসেছে, সেই জন্য দেখা করতে যাচ্ছি। তা রাতে কি ফিরবি? আম্মু এখনো বিয়ে হয়নি বুঝলে। আচ্ছা, সাবধানে যাস। এইদিকে ইরা আকাশদের বাসায় আসে। ওকে দেখে ওনারা তো অনেক খুশি হয়। আন্টি আকাশ কোথায়? রুমেই আছে, তুমি তাহলে উপরে গিয়ে দেখা করে এসো। আচ্ছা যাচ্ছি। রুমে এসে দেখে আকাশ ঘুমাচ্ছে, কেননা সবেমাত্র সকাল 11টা। সেজন্য ইরা পাশে এসে শুয়ে পড়ে। আকাশ ঘুম থেকে উঠে ইরাকে এরকম করে দেখবে ভাবেনি। তুমি কখন এলে? হয়েছে তো অনেকক্ষণ হলো। যাও এখন ফ্রেশ হয়ে আসো, আমরা দুপুরের পর বের হব ঘুরতে। ঠিক আছে। দুপুরে ওরা খেয়ে নেয়। তারপর ইরাকে নিয়ে বেরিয়ে পড়ে একটা পার্কে। এখানে ওরা কথা বলতে থাকে। তখন ওই পার্কে রবি আর রবিন ওরাও এসেছে। ওরা আকাশকে দেখে, ওই তুই এখানে কেন? এটা কি তোরা কিনে নিয়েছিস? কিনে কেন নেব? তাহলে আমরা এখানে কেন জিজ্ঞেস করছিস কেন? আকাশ, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। বেশি কথা বলে তোদের দুজনকে এখানে মারা শুরু করব। এখানে 2 জন কই দেখলি? আমরা তো প্রায় 4-5 জন হব। আকাশ ওদের সাথে কথা বলতে হবে না, ওরা এমনিতেও কলেজে আমাকে বিরক্ত করে অনেক। তুমি আমাকে আগে কেন বলনি? তুমি তো কলেজে আসো না, সেজন্য বলিনি। এখন তো শুনতে পেলাম। এবার তুমি একটু সাইডে যাও, আমি ওদের সাথে একটু খেলা খেলে নেই। তোর কি মনে হয় তুই আমাদের সাথে পারবি? সেটা তো লড়াইয়ের মাধ্যমে বলা যাবে। বুঝেছি, ওকে আজকে হাত অথবা পা যে কোনো একটা ভেঙে দিতে হবে। ওই তোরা ধর শালারে। রবিনের কথায় বাকিরা এসে আকাশকে ধরে ওদের মারতে থাকে। তবে আজকে আকাশের মারা স্টাইল একদম অন্যরকম। মানে আগের মারামারির সাথে এখনকার মারামারির কোনো মিলই নেই। সেই জন্য ওরা 5 জনে অনেক মার খায়। এরপর যদি এরকমটা করিস, একটাকেও আর বাঁচিয়ে রাখবো না। এইদিকে ওরা চলে যায় কোনো মতে। ইরা তো মারামারি দেখে অবাক হয়। এখানে ওরা সময় কাটিয়ে বাসায় চলে যায়। এভাবে টানা 5 দিন ওরা দেখা করতে থাকে। পরের দিন, আমাকে আবারও 3 মাসের জন্য যেতে হবে। 3 মাস পরেই তো আমার জন্মদিন। তাহলে ভালো সময় আসতে পারবো। সাবধানে যেও। ইরার থেকে বিদায় নিয়ে চলে যায়। এরপর দেখতে দেখতে 3 মাস কেটে যায়। এরপর আকাশ ফিরে আসে ওর বাড়িতে। পরের দিন ভার্সিটিতে আকাশকে সব মেয়েরা দেখতে পেয়ে ওর কাছে এসে জিজ্ঞেস করতে থাকে ও কোথায় ছিল এতগুলো মাস। কোথায় ছিলে তুমি? কাজ ছিল, সেজন্য বাইরে ছিলাম। আমরা যে তোমাকে অনেক মিস করেছি। আমিও অনেক মিস করেছি। কিন্তু আপনারা কে? আপনাদের তো চিনলাম না। আর আমার বান্ধবী? পিছন থেকে আস্তে আস্তে ইরা কথাটা বলল। ইরাকে দেখে আকাশ তো অনেক খুশি। অন্যদিকে বাকিরা তো বুঝতে পারছে না আকাশ কেন ইরার সাথে এত কথা বলছে। সেজন্য ওরা এক একজন তো রেগে একাকার। তা দেখে ইরাও অনেক মজা নিচ্ছে। একটু পরে, চলো আমরা ওই দিকটা এসে বসি। ওদের একটা কথা বলে যাই। তুমি আবার ওদের কি কথা বলবে? আগে শুনবে তো কথাটা।
তাহলেই তো বুঝতে পারবে। ঠিক আছে, চলো তাহলে। ইরা ওদের কাছে আসে। এইদিকে ওদের জন্মদিনের দাওয়াত দেয় রিয়া, রিপা আর ওই মেয়েটাকেও দাওয়াত দেয়। চিন্তা করো না, আমি চলে আসব। এইদিকে 3 দিন পরে ইরার জন্মদিন, সেই জন্য ওরা 3 জন চলে এসেছে, কিন্তু আকাশ এখনো আসেনি। সেই জন্য কার জন্য অপেক্ষা করছিস? কার জন্য আবার? আকাশের জন্য। ওর জন্য কেন? আর তুমি এত সেজেছ কেন? তাই তো ইরা, এত সাজার কি আছে বলতো? তা তোরা বুঝতে পারবি একটু পরেই। একটু পরে ওখানে আকাশ আসে। ওর হাতে ফুলের তোড়া, আর ওকে দেখে তো বাকি 3 জনই খুশি হয়। এইদিকে এরপর ওরা একে একে ইরাকে উইশ করতে থাকে। একটু পরে আকাশ, চলো আমার সাথে, তোমার সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে, চলো। ওরা তো ইরা রুমের দিকে যেতে থাকে। অন্যদিকে বাকি 3 জন ওদের পিছনে এসে দরজায় কান পেতে সব কথা শুনতে থাকে। সবটা শোনার পরে, তাহলে তোলে তোলে এত দূর? এখন কি করবি? ওকে তো আমাদের চাই। একটা কাজ করি, আকাশকে এরা চোখে খারাপ বানাতে হবে। সেটা কিভাবে? মেয়েটি একটা বুদ্ধি দিতে থাকে, কেননা এই বুদ্ধিটা কাজে দিবে, সেই জন্য ওরা প্ল্যান করে। এইদিকে ইরা তো চেঞ্জ করার জন্য রুমে থেকে যায়। অন্যদিকে আকাশ বের হলে মেয়েটি ইচ্ছে করে আকাশকে একটু শরবত খাইয়ে দেয়, যা খাওয়ার পরে আকাশের মাতাল হওয়ার মতো অবস্থা। সেই সুযোগে রিয়া আর রিপা মিলে আকাশকে ধরে একটা রুমে নিয়ে আসে, এনে শুইয়ে দেয়। ওর সাথে মেয়েটিও শুয়ে যায়। যে ওষুধ খাইয়েছে সেটার অ্যাকশন থাকবে 20 মিনিট। এই 20 মিনিটে অনেক কিছুই হতে পারে, যা আপনারা বুঝতে পারবেন এখনই। এইদিকে ইরা রুম থেকে বের হয়ে এসে দেখে আকাশ কোথাও নেই। সেজন্য রিয়া আর রিপাকে জিজ্ঞেস করে, ওকে তো দেখলাম ওই মেয়েটিকে নিয়ে একটি রুমে যেতে। কি আবল তাবল বলছিস? চল তাহলে তোকে দেখাই। ইরাকে নিয়ে এসে রুমের মধ্যে যা দেখলো তা দেখার পরে ইরার চোখ দিয়ে পানি পড়তে থাকে। ইরা রুমের ভিতরে আসে, অথচ ইরাকে রুমে দেখার পরেও আকাশের কোনোভাবেই হুঁশ আসেনি। এ কথায় আকাশ তখন কি করছিল তা নিজেও জানে না। অনেকটা সময়ের পর যখন আকাশের হুঁশ ফেরে তখন বুঝতে পারে, সেই জন্য তাড়াতাড়ি করে উঠে যায়। এরপর ইরা তো আকাশকে অনেক কথা শুনিয়ে দেয়, সাথে ওদের সম্পর্ক ছিন্ন করে দেয়। বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। চোখে দেখেও অবিশ্বাস করব কি করে? তুমি এখনই আমার বাসা থেকে বের হয়ে যাও, আর কখনো তুমি আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করবে না। সত্যিটা তো জানার চেষ্টা করবে। আমার কোনো সত্যি জানার দরকার নেই, তুমি এখনই চলে যাও আমার বাসা থেকে। এই বলে আকাশকে বের করে দেয়। আকাশ ওর বাড়িতে এসে ওর বাবা মাকে সবটা বলতে থাকে। ওনারাও কিছু বলেনি। ও যদি তোর সাথে থাকতে না চায় তাহলে তোর করার দরকার নেই। তা তোর জয়েন্ট কবে? 15 দিন পরে। তবে আমাদের অন্য জায়গায় যেতে হবে, ওখানেই আমার ডিউটি। ঠিক আছে, তাই হবে। অন্যদিকে ইরা আর আকাশের জুটি ভেঙে দিতে পেরেছে, সেই জন্য ওরা অনেক খুশি হয়। এভাবে আমাদের মধ্যে কেউ আকাশকে বিয়ে করবে? দেখ, আমরা 3 জনে আছি। যে আকাশকে ইমপ্রেস করতে পারবে সে আকাশকে পাবে। সেজন্য আমরা চেষ্টা করে যাব আকাশকে কিভাবে ইমপ্রেস করা যায়। এইদিকে ওরা 3 জন চলে যাওয়ার পরে ইরা ওর মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কিছুদিন পরে ইরাও বাবা মাকে বলে অন্য জায়গায় চলে যায়। এক কথায় এখন ওরা দুজনে কোথায় আছে তা ওরা নিজেরাও জানে না। এরপর আকাশ ওর কাজ করতে থাকে। এইভাবে আরও 5 বছর কেটে যায়। এই 5টা বছরে আকাশ নিজেকে ভালোভাবে তৈরি করে নিয়েছে। সব মিলিয়ে 60 বছর শেষ। এখন চলুন বর্তমানে ফিরে যাই। বর্তমান। তুমি বলতে চেয়েছো এটা ওদেরই চাল ছিল? হ্যাঁ, কেন ওই শরবত খাওয়ার পরেই আমার এরকম হয়েছে, তার উপরে আরো কয়েকটি প্রমাণ আছে। কি কি দেখাও। দেখার মতো নেই, শুনতে হবে। তাহলে শোনাও। পাশে এসে বসো, ইয়ারফোন কানে নাও, আমি কিছু চালাচ্ছি তা শোনো। এরপর আকাশ ওদের কথাবার্তাগুলো শোনাতে থাকে। সবটা শোনার পরে ইরার তো চোখ দিয়ে পানি পড়তে থাকে, কেননা ওদের এরকম চলনার জন্য আকাশকেও হারিয়েছে এই 5টা বছরের জন্য। তুমি যখন আগে থেকে সবটা জানতে, তাহলে কেন আমাকে সবটা বললে না? তোমার আমার বিচ্ছেদ হওয়ার 1 মাস পরে জানতে পেরেছি। তাছাড়া আমি চাইনি তোমাদের মধ্যে কোনো ফাটল ধরুক। কিন্তু আমি তোমাকে যে 5 বছরের জন্য হারিয়েছি তার বেলায়। তাছাড়া ওরা কেউ তোমার ঠিকানা দিতে রাজি হয়নি। বললেই বলে তোমার সাথে নাকি যোগাযোগ নেই ওদের। ওরা আমার
এরকম ক্ষতি করেছে, তবে এবার বাসায় ফিরে ওদের আমি মজা বোঝাবো। আর 10 মিনিট পরেই আমরা গন্তব্যে চলে আসব। তোমার ঠিকানা আমাকে দিয়ে যাও, সাথে তোমার মোবাইল নাম্বারটাও। ওইগুলো কেন? তোমাকে দিতে বলেছি, দাও। এত কথা কেন বলো? আকাশ নাম্বার আর ঠিকানা দিলে ইরা আকাশকে জড়িয়ে ধরে কিছুক্ষণ পরে ছেড়ে দেয়। তুমি এখন বাসায় যাও, আমি তোমাকে জানাবো বাকিটা। তুমি আবার কি জানবে? বললাম তো বাসায় ফিরে জানাবো। যাওয়ার সময় আমাকে বাসায় নামিয়ে যেও। ঠিক আছে। ট্রেন থেকে নেমে ওরা গাড়ি নেয়। এরপর ইরাকে ওর বাসার নিচে নামিয়ে নেয়। সাথে আকাশ বাসাটাকেও চিনে রাখে। ওখান থেকে ওর বাসায় চলে আসতে থাকে। অন্যদিকে ইরা বাসায় ফিরে, মা, মা, ও মা। কি হয়েছে বলবি তো? আমি বিয়ে করব। সত্যি বলছিস তো? মিথ্যে কেন বলতে যাব? তোকে তো এতগুলো বছর ধরে রাজি করাতে পারিনি। আচ্ছা, আমি তোর বাবাকে বলতেছি তোর জন্য ছেলে দেখতে। ছেলে দেখতে হবে না, ছেলে আমি দেখে আনবো। তুই কই থেকে? উফ, তোমাকে ভাবতে হবে না, আমি রুমে গেলাম। এইদিকে আকাশও বাসায় ফিরে এসে ঘুমিয়ে পড়ে। এইদিকে পরের দিন সকালে স্যার কল দেয়। কোথায় তুমি? স্যার, ঘুমাচ্ছি আমি। অফিসে আসতে পারবে? কাজ আছে কি? ডেভিলের ব্যাপারে কথা বলার ছিল। কি কথা? তুমি আসার পরে কথা বলবো। আজকে না, কাল আসি। আজকে কি করবে? এখন যা করতেছি ঘুমাবো। ঠিক আছে, সময় করে চলে আসিও। হ্যাঁ। এইদিকের অবস্থা তো দেখলেন। পরের দিন চলে আসে অফিসে। এসে দেখে রাশেদ আর বাকি কিছু অফিসারও বসে আছে। ওদের দেখে, কি ব্যাপার, সবাই এখানে বড়সড় মিটিং আছে মনে হচ্ছে? স্যার তো আপনার অপেক্ষায়। বলেছিল, কিন্তু স্যার কোথায়? স্যার তো কোনো দিকে গেল, কিছু বলেও যায়নি, শুধু বলেছে আপনি আসলে যেন কল দেই। ঠিক আছে, তাহলে ওনাকে কল দাও। অফিসার কল দিয়ে জানিয়ে দেয়। এইদিকে আকাশ ওদের সাথে কথা বলতে থাকে, কেননা ওদের সাথে আকাশের খুব কমই দেখা হয় অফিসে। অফিসের চাইতে অফিসের বাইরে আকাশের কাজ থাকে বেশি। এদিকে স্যার চলে এসেছে। অনেকক্ষণ তোমাদের অপেক্ষা করালাম। এতক্ষণ কোথায় ছিলেন? একটু বাইরে কাজ ছিল। আমি যে আপনাকে কল দিয়ে এসেছি, তারপরেও বাইরে যাওয়ার কি দরকার ছিল? আসলে আমার স্ত্রী এসেছিল, ওকে একটু। বেঁচে গেলেন বউয়ের কথা বলে। তাহলে এবার মিটিং শুরু করি। জি, করুন। আকাশ, তুমি তো সব কিছু জানো, কেননা সবটা তুমি নিজের চোখেই দেখেছ। এখন আমার প্রশ্ন হলো, ডেভিলের নাম তুমি জানতে পেরেছ, কিন্তু ও কোথায় থাকে, কিভাবে এগুলো অপারেট করছে, সবগুলোর মধ্যে সামান্য কিছু তথ্য আমরা জোগাড় করতে পেরেছি। তাহলে বলতে থাকুন। তুমি ঠিক বলেছ, ডেভিলই হচ্ছে এদের সর্দার। ডেভিলের কথা মতন ওরা কাজ করে। আমরা ডেভিলের খোঁজ নিয়ে জানতে পারলাম ওরা মালয়েশিয়াতে থাকে, তবে তাও 90% শিওর। ও দেখতে কেমন সেটা আমরা জানি না, সেজন্য তোমাকে আমি এই ফাইলগুলো দিচ্ছি। এগুলো পড়লে তোমার আরও কিছু আইডিয়া হবে। এতে তুমি ডেভিলের বাকি খোঁজ নিতে পারবে। তা আমাকে কবে যেতে হবে? সবে তো মাত্র এলে, আরও 15-20 দিন পরে যাও। ততক্ষণে আমরাও ওর সম্পর্কে দেখি আরও কোনো তথ্য ওর লোকেদের মাধ্যমে জানতে পারি কিনা। তাহলে এখন আমার কাজ কি? এই যে এগুলো চেক করো, তারপর কি কি কথা যায় তা ভেবে নাও, মাঝে মাঝে কাউকে ধরে নাও। ঠিক আছে, যাচ্ছি তাহলে আমি। যাও তাহলে। ওখান থেকে চলে আসে বাসায়। এসে আবার ঘুম। সন্ধ্যের দিকে ইরা কল করে। কল রিসিভ করে, কোথায় তুমি? কালকে কি ফ্রি আছো? হ্যাঁ, ফ্রি আছি। কিন্তু কেন? কালকে তোমার বাবা মাকে সাথে নিয়ে আমাদের বাসায় আসবে। তোমার বাসায় কেন? তোমাকে আসতে বলেছি, আসো। এত কথা বলো কেন? ঠিক আছে, চলে আসবো। এদিকে কিছুক্ষণ পরে রিয়া আর রিপা আর ওই মেয়েটাকেও আসতে বলে, কেননা ওদের তিনজনেরই বিয়ে হয়ে গেছে, শুধু বেচারি ইরা বিয়ে করেনি। এইদিকে রাতে ইরা ওর বাবা মার কাছে আসে। তোমাদের কিছু কথা বলার আছে। কি কথা? তুই আমাকে দিয়ে তো বাজার কেন করালি? সে কালকে বুঝতে পারবে। আম্মু সকালে সবটা রান্না করে ফেলবে, তোমার সাথে আমিও থাকবো। কিন্তু কে কে আসবে সেটা তো বলবি আমাকে। যখন আসবে তখন চোখেই দেখতে পারবে, সেটা সারপ্রাইজ হিসেবে ধরে নাও।
আমি সকালে সবটা রেডি করে রাখবো। এদিকে সকালে উঠে রান্না করতে থাকে। 12টার সময় রিয়া, রিপা আর কলেজের ওই মেয়েটিও আসে। ওরা এসে গল্প করতে থাকে। ইরা, এত আয়োজন কেন? সেটাই তো, তাছাড়া শুধু আমাদের আসতে বলছিস, বাচ্চাদেরও নিয়ে আসতে দিলি না। আমারও একই প্রশ্ন। স্বামীকে, পরিবার সবাইকে অনেক বুঝিয়ে আসতে হয়েছে। তোমরা বাচ্চাদের কেন রেখে এসেছো? ইরা বললে শুধু আমাদের আসতে। ইরা, এমনটা কেন করছিস বলতো? ওদের বাচ্চাদের বয়স প্রায় 4 বছর হয়ে এসেছে। তাছাড়া ওরা এখানে 2 ঘন্টার মতো থাকবে। এই সময় ভেতরে আহামরি কোনো কিছুই হবে না। আমি ওদের খাবার দিব কি? না আম্মু, আরও 4 জন আসবে। তোরা গল্প কর, ততক্ষণে আমি রেডি হয়ে আসছি। ইরা উপরে যায় রেডি হতে। এদিকে আকাশ ওর বাবা মাকে নিয়ে বের হয়। পথে অনেক মিষ্টি আর ফল নিয়ে নেয়, কেননা খালি হাতে তো আর যাওয়া যায় না। সেজন্য সবটা নিয়ে ইরাদের বাসার নিচে আসার একটু আগে কল দেয়। হ্যাঁ বলো। তোমার বাসায় পৌঁছতে 5 মিনিট লাগবে। ঠিক আছে, আমি দরজার সামনে দাঁড়াচ্ছি। ইরার সাজা শেষ। আজকে ইরা শাড়ি পরেছে। এদিকে আকাশ ওর বাবা মাকে নিয়ে বাসায় এসে দরজার বেল দিতে ইরা দরজা খুলে দেয়। ইরাকে দেখে আকাশ ওর বাবা মা দুজনে অবাক হয়। তাও ইরা ওনাদের ভিতরে নিয়ে আসে। ভিতরে এসে সবাই সবাইকে দেখে অবাক হয়। এক কথায় কেউ কিছু বুঝতে পারছে না কি হচ্ছে এখানে, কেননা এই সবটা ইরা খেলেছে। যদিও খেলেছে ইরা, কিন্তু সব বুদ্ধি তো লেখকের, যা সে কারো চরিত্রের মাধ্যমে প্রকাশ করে। কেউ আশ্চর্য হওয়ার কোনো দরকার নেই। আমি সবাইকে সবটা বলতেছি, তবে আগে সবাই মিলে খাওয়া সেরে নেই, তারপর আমি তোমাদের বিস্তারিত সব ঘটনা বলছি। কেউ আর কোনো প্রশ্ন করেনি। এরপর খাবার খেতে থাকে। ততক্ষণে আরো একজন আসে। আম্মু, ওনাকেও খেতে দাও। উনি কি? বললাম তো, সবার সব প্রশ্নের উত্তর দিব আমি। আগে খাওয়া শেষ করে সবাই মিলে বসি, তারপর আমি বলবো। 20 মিনিট পরে সবাই বসে পড়ে। সবাই চুপ করে আছে, কেউ কোনো কথাও বলছে না। কাজী সাহেব বিয়ে পড়ান এবার। কার বিয়ে? তোমার আর আমার। তুমি আগে কেন বলোনি? তুমি কি চাও না আমাকে বিয়ে করতে? তাই তো বিয়ে করতে, কিন্তু তুমি আমাকে এই ব্যাপারে কিছুই বলোনি। বাবা মা, ওনাদের তো আমি কিছু বলতে পারিনি। আঙ্কেল আন্টি, আপনাদের কোনো আপত্তি নেই তো আমাকে আপনার ছেলের বউ করে নিতে? আমার ছেলের যখন কোনো আপত্তি নেই, তখন আমাদেরও কোনো আপত্তি নেই। বাবা মা, তোমাদের কোনো আপত্তি নেই তো? তুই যদি আকাশকে বিয়ে করতে চাস, সেখানে আমাদের কোনো আপত্তি নেই। কাজী সাহেব, এবার বিয়ে পড়ান। কাজী বিয়ে পড়িয়ে চলে যায়। এইদিকে এই বিয়েতে দু পরিবার অনেক খুশি হলেও কিন্তু আচমকা এভাবে বিয়ে হবে তা ওনারা নিজেরাও ভাবতে পারেনি। এইবার ইরা উঠে এসে রিয়া, রিপা আর মেয়েটির সামনে আসে। ওদের 3 জনকে 3টে থাপ্পড় দেয়। আচমকা থাপ্পড় দেওয়াতে ওরা রেগে যায়। এইসব কি রা? এভাবে ডেকে এনে অপমান কেন করলি? ইরা, এভাবে অপমান করাটা কিন্তু তোর মোটেও ঠিক হয়নি। চলে যাচ্ছি এখান থেকে আমরা। এই চল তো। তোরা কি ভেবেছিলি তোদের আমি এখানে এমনি এমনি রেখেছি? তোমরা 3 জন মিলে একটা মিথ্যে নাটক সাজিয়ে আমার কাছ থেকে 5টা বছর কেড়ে নিয়েছো। সামান্য এই 3টে থাপ্পড় চাইতে যদি বড় কিছু তোদের দিতে পারতাম, আমার অনেক বেশি ভালো লাগতো। সত্যিটা জানার পরে মন চেয়েছিল তোদের পরিবারের সামনে তোদের থাপ্পড় মেরে আসি, কিন্তু ভাবলাম না, তোদের শাস্তি দিতে হবে এদেরই সামনে, সেজন্য দিলাম। আজকের পর থেকে তোদের আমার আশেপাশে যেন না দেখি। ওরা চলে যায়। এইদিকে ইরার বাবা মা আর আকাশের বাবা মা বুঝতে পারছে না। তখন ইরা ওনাদের সবটা বলতে থাকে। সবটা বলার পরে, ওরা আমার যে ক্ষতি করেছে সেজন্য ওদেরই সামনে বিয়েটা করে সে ক্ষতিটা দূর করে আকাশকে আমার করে নিলাম। তাই ইরা, তুই কি এখন ওনাদের সাথে ওই বাড়িতে যাবি? আজকে না, 3 দিন পরে। 3 দিন পরে কেন? আকাশ, 3 দিন পরে কি মনে আছে তো? তখনই আকাশের মনে পড়ে। মনে পড়তেই বলতে হবে না, তাহলে 3 দিন পরেই এসে নিয়ে যাব তোমাকে। এরপর ওখান থেকে চলে আসে আকাশ ওর বাবা মাকে নিয়ে। অন্যদিকে ওরা 3 জন আবারও যুক্তি করতে থাকে। কোন 3 জনের কথা বলছি তা হয়তো অনেকে বুঝতে পেরেছে, আবার অনেকে বুঝতে পারেনি। তো চলুন শুরু করি। ইরা, দেখলি তো কতটা অপমান করলো আমাদের।
এর কিন্তু একটা বদলা নিতেই হবে। আমার কাছে একটা প্ল্যান আছে। কি সেটা? তাড়াতাড়ি বল। আমরা তো চাইলেও ওদের আলাদা করতে পারবো না, কেননা ওরা বুঝে যাবে এবার সবকিছু। সেটা তো যাবেই, তার আগে কি করতে হবে সেটা বল। বেশি কিছু করতে হবে না, ইরাকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায়। তাহলে কেমন হবে বলতো? তোর কি মাথা ঠিক আছে? কি আবুল তাবুল বলছিস তুই? হ্যাঁ, আমি কিন্তু ঠিক বলছি। ও যেভাবে অপমান করেছে আমাদের, তাহলে ওকে কি ছেড়ে দেওয়া যায় বল? তাহলে কি বলছিস? ওকে মেরে ফেলবে? কিন্তু সেটা কিভাবে? রবি আর রবিনের মাধ্যমে। ওরা কেন শুধু শুধু এই কাজটা করতে যাবে? দরকার হলে ওদের ডলার দিব। আরে বকা, ওদের কি ডলারের অভাব আছে নাকি যে আমরা বললেই ওরা সেটা করবে? তাহলে কি করে করব? ওদের আমরা অফার দিব। কি অফার? অফারটা হলো ইরা। সেটা আবার কেমন অফার? বুঝলি না তো? আমি নিজেই তো বুঝতে পারিনি। আমরা যদি রবি আর রবিনকে বলি ইরাকে উঠিয়ে নিয়ে ওর সর্বনাশ করে দিতে, তাহলে কেমন হবে বলতো? কিন্তু ওরা কেন রাজি হবে তা আগে বল। কেননা ওরা দুজনেই তো ইরাকে পছন্দ করত, এখন তো ওরা ইরাকে পায়নি, সেজন্য ওরা কয়েকটা দিনের জন্য যদি ইরাকে নিয়ে ফুর্তি করতে পায়, তাতে ক্ষতি কি ওদের? কিন্তু সামান্য এই কাজের জন্য ইরার এত বড় সর্বনাশ করাটা কি ঠিক হবে? ও যে অপমান করেছে তার জন্য এটাই প্রাপ্য। আমি রবি আর রবিনের সাথে কথা বলে নিব। তোর এখন বাসায় যা, তবে একটা কথা, কাউকে কিন্তু এই বিষয়ে কোনো কিছু বলা যাবে না। ঠিক আছে, বলবো না কোনো কিছু। এখন তাহলে তোরা বাসায় যা। এদিকে এদের কাহিনী তো শুনেছেন, এবার দেখে অন্যদিকে কি হচ্ছে তা শুনে আসি। 3 দিন পরে আকাশ ইরাদের বাসায় আসে। এসে ওর বাবা মার সাথে কথা বলে ওনাদের সহ নিয়ে আসে ওদের বাসায়। এইদিকে আকাশদের বাড়িটা ছোটোখাটো ভাবে সাজানো হয়েছে, কেননা আকাশের জন্মদিন বলে কথা আজকে, সেজন্য বাসায় একটা খাবারের আয়োজন করা হয়। এর ভিতরে ওদের বাসর ঘরটাও সাজানো হয়ে যায়। একটু পরে, বাবা মা তোমরা তাহলে আজকে এইখানেই থেকে যাও। আমরা বরং চলে যাই। চলে যখন যাবে তখন সাবধানে যেও। ঠিক আছে। ইরার বাবা মা চলে যাওয়ার পরে আকাশ ইরাকে নিয়ে রুমে আসে। এসে দেখে রুমটা সাজানো হয়েছে। রুম দেখে ইরা তো অনেক খুশি। এত খুশি হওয়ার কারণ কি শুনি? এই যে একে তোমার জন্মদিন, তার উপর আমাদের বাসর রাত, এক কথায় অনেক মজা হবে, তাই না? তোমার কি একটুও লজ্জা লাগছে না? লজ্জা কেন লাগবে? এমন ভাবে বলতেছ মনে হচ্ছে আমি অন্য ব্যাটার সাথে বাসর করার কথা বলছি। আমি তো তোমার সাথেই বাসর করব। আচ্ছা তাহলে চলো শুরু করি। তাই বলে এখনই? রাত 12টা বাজে, একটু পরে তো সকালও হয়ে যাবে। কিছুই হবে না। আচ্ছা চলো তাহলে। এরপর ওদের মধ্যে দুষ্টু মিষ্টি আলাপের মাধ্যমে ওদের সময় কাটতে থাকে। সকালবেলা দুজনেই গোসল করে ফ্রেশ হয়ে নেয়। সকালে নাস্তা করে ওরা গল্প করতে থাকে। এভাবে 1 সপ্তাহ ওদের আলাপ আর দুষ্টু মিষ্টি কাহিনী চলতে থাকে। কয়েকটা দিন পরে, তুমি অফিসে যাবে না? কালকে যাব। ঠিক আছে। পরের দিন আকাশ অফিসে আসে। এসে ওর স্যারের সাথে কথা বলতে থাকে। কথা বলার সময়, তাহলে তুমি যাওয়ার জন্য প্রস্তুত তো? স্যার একটা কথা বলার ছিল। কি কথা? আমি কি ইরাকে সাথে নিয়ে যাব? আসলে তাহলে হানিমুনও একসাথে হয়ে যেত। কিন্তু সরকার তো দুজনের টিকিট দেবে না। সমস্যা নেই, আমার টিকিট তো সরকার দেবে। ইরার টিকিটের ডলার না হয় আমি দেব। তুমি বললে আমি সবটা খরচের ব্যবস্থা করে দেব, চিন্তা করো না। তুমি কাল একবার জাফরের সাথে দেখা করো। উনি তো রাজনীতিবিদ, একজন নেতা। তার সাথে সে একজন চোরা কারবার। কি বলছেন? তাহলে তাকে গ্রেপ্তার কেন করা হচ্ছে না? কোনো প্রমাণ তো নেই তার বিরুদ্ধে, সেজন্য কিছু করা যাবে না। তাহলে আমি ওনাকে সরাসরি এই বিষয়ে বলাটা কি ঠিক হবে? বলা তো ঠিক হবে না, তবে ওনার সাথে দেখা করো, ওনার সাথে কাজ করতে চাও, এমন কিছু অফার করলে ওনার দলে ঢুকে পড়তে পারবে। এটার জন্য তো ওনার কাছে যেতে হবে না। তাহলে কিভাবে কি করবে? ওনার আস্তানায় প্রথমে পুলিশ দিয়ে হামলা করান, তারপর আমি পুলিশের হাত থেকে ওই লোকগুলোকে বাঁচাবো। এতে ওরা আমাদের ওদের সাথে নিয়ে যাবে। এরপর বাকিটা আশা করি বলতে হবে না। সত্যি আকাশ, এত বুদ্ধি তুমি পাও কোথা থেকে?
সেসব আপনার না জানলেও চলবে। এখন চলুন আমরা এই নিয়ে প্ল্যান করতে থাকি। একটা মিথ্যে নাটক তো সাজাতে হবে আমাদের। কিন্তু এতে পুলিশকেও তো বুঝাতে হবে। সেটা থানার ওসিকে কল দিয়ে আসতে বলেন, আমরা একসাথে প্ল্যান করছি। স্যার ওসিকে কল দেবার 20 মিনিটের মধ্যে ওসি অফিসে এসে হাজির। এরপর অফিসারদের জিজ্ঞেস করে রুম খুঁজে রুমের ভিতরে আসে। স্যার আমাকে ডেকেছেন? তোমাকে একটা কাজে ডেকেছি। কি কাজ স্যার? আকাশ ওকে সবটা বলতে থাকো। আকাশ সবটা বলতে থাকে। সবটা শোনার পরে পুলিশ অফিসার অনেকটা বুঝতে পারে। বোঝার পরে চিন্তা করবেন না, সবটা হয়ে যাবে। আমি যে গুলিগুলো করব সবটা নকল হবে, সেজন্য ভয়ের কোনো কারণ নেই। ঠিক আছে স্যার, আমি কালকে ওই আস্তানায় হামলা করব। আপনি তাহলে সুযোগ মতে চলে আসিয়েন। ঠিক আছে। এদিকে সবটা প্ল্যান সাকসেসফুলি হয়। তখন আমরা মালয়েশিয়ায় কবে যাব? তুমি পাসপোর্টগুলো দিয়ে দাও, আমি 3 থেকে 5 দিনের মধ্যেই টিকিট করে নেব। কিন্তু তোমার বউ যদি জানতে পারে? কিছুই জানবে না, আর না ও কোনো কিছু বুঝতে পারবে। ঠিক আছে। এদিকে রাতে আকাশ বাসায় ফিরে আসে। এসে ইরার থেকে ওর পাসপোর্ট চায়। আচমকা পাসপোর্ট চাওয়াতে ইরা একটু অবাক হয়। তার পাসপোর্ট দিয়ে দেয়, কেননা আকাশ ওর হাজবেন্ড, সেজন্য ওর খারাপ কিছু তো চাইবে না। তাও একটু জিজ্ঞেস করে, আচ্ছা পাসপোর্ট দিয়ে কি করবে বলবে একটু? যখন তোমাকে পাসপোর্ট ফিরিয়ে দেব তখনই বলবো। ঠিক আছে, এখন চলো ঘুমাই আমরা। পরের দিন সকালে পাসপোর্ট এনে ওর স্যারের কাছে যায়, সবটা দিয়ে দেয়। আপনি ব্যবস্থা করেন, আমি ওইদিকে যাই। ঠিক আছে, তোমার জন্য ব্রেকআপ টিম পাঠাতে হবে কি? তার প্রয়োজন হবে না। আচ্ছা চলি আমি। বেরিয়ে এসে ওই জায়গায় অপেক্ষা করতে থাকে। এদিকে পুলিশ অফিসার ওই আস্তানায় হামলা করে মোটামুটি অনেককে গ্রেপ্তার করেছে। তার মধ্যে লড়াইয়ের সময় অনেককে মেরেও ফেলেছে। মোটামুটি 5 জনকে ওরা ধরতে পেরেছে। 3 জন আমার সাথে থাকো, বাকিরা ওই গাড়িতে করে চলে যাও। বাকিরা চলে যায়। এইদিকে আকাশ ওই জায়গায় অপেক্ষা করে। এইদিকে গাড়ি দেখতে পেয়ে গুলি করতে থাকে। প্রথম দিকে আসল গুলি করে টায়ার পাংচার করে, গাড়ির গ্লাস ভেঙে ফেলে। পরে গাড়ির সামনে এসে নকল বন্দুক দিয়ে গুলি করে বাকিদের মেরে ফেলে। কে তুই? তোমরা কি? আমি তো ভেবেছিলাম গাড়িতে কোনো ডলার রাখা ছিল, সেজন্য। তুই একা আছিস নাকি সাথে আরো কেউ আছে? আমি একা আছি। তোর তো দেখি অনেক সাহস, তুই আমাদের এখান থেকে বাঁচিয়ে নে। তোমাদের বাঁচালে আমার কি লাভ? আমরা তোকে আমাদের বসের কাছে নিয়ে যাব। তোদের বসের কাছে যাওয়ার জন্য কেন আমি এই কাজ করব? দেখ, আমাদের বস তোকে পছন্দ করলে তোকে তার চলে রেখে দিবে। এতে মাসে মাসে তুই অনেক ডলার পাবি। তাহলে তো তোমাদের প্রস্তাব রাখা যায়। না, তাড়াতাড়ি করে বাঁধন খুলে দে। গুলি করে হাত কড়াগুলো ভেঙে ওদের মুক্ত করে। তারপর গাড়ি নিয়ে চলে আসে ওই লোকগুলোর বসের কাছে। এইদিকে বস ওদের দেখে, তোদের এই অবস্থা হলো কি করে? আমাদের উপরে পুলিশে হামলা করেছে, আমাদের ধরে নিয়ে যাচ্ছিল। এই ছেলেটা আমাদের বাঁচিয়েছে, আর বাকিদের ওই পুলিশরা মেরে ফেলেছে আস্তানা। সব মাল ওরা নিয়ে গেছে। এই তোর নাম কি রে? আমার নাম আকাশ। এই ছোটখাটো চুরি করি, মানুষ খুন করি। তা তুই একা কেন? একা হলে কেউ কেউকে ধোকা দিতে পারে না। বাহ, কথাটা তো ভালোই বলছিস। তা কাজ করবি আমার হয়ে? কি কাজ করতে হবে বলেন? ড্রাগস আর মেয়ে পাচার করবি তুই। এই কাজ আমাকে সাহায্য করবি মাঝে মাঝে, চাইলেও ওই মেয়েগুলোর সাথে তুই। জি স্যার, মেয়েদের উপরে আমার একদমই লোভ নেই। এই ছেলে বললি কি? আচ্ছা তাহলে আরেকটা কাজ করতে পারবি। কি কাজ? তোকে কোনো মেয়ে তুলতে হবে না, ওরা তুলে আনবে। তুই শুধু আমরা কথা মতো ঠিকানায় দিয়ে আসবি। সেটা তো করা যাবে, এটা কোনো ব্যাপার না। তাহলে কাল থেকে কাজে লেগে পড়। 3 দিন কাজ করার পরে আমি 10 দিন আসতে পারবো না। কেন কেন? ওখানে একটা ডাকাতি করতে হবে, সেজন্য গ্রামে যাব। 10 দিন পরে আমার বাড়ি ঘর বিক্রি করে দিয়ে এখানে চলে আসব। তোর মাথায় তো আসলে বুদ্ধি আছে রে বলতে হবে। এখন কি করতে হবে আমাকে? তোরা ওকে নিয়ে আমাদের সাইটগুলো ঠিকানা বলে দে। কোন ঠিকানায় কি আছে সেগুলো বলতে থাক। ওকে দিয়ে বিকেলে 1 গাড়ি মাল পাঠাবো।
এইদিকে আকাশ সব ঠিকানা নোট করে রাখে, জাফরের কথা মতো কাজ করতে থাকে। 3 দিন জাফরের এখানে কাজ করে, সেজন্য জাফরও আকাশকে এবার বিশ্বাস করেছে কিছুটা। আমি তাহলে আসি, 10 দিন পরে আসবো তাহলে। ঠিক আছে। ওখান থেকে বের হয়ে অফিসে এসে ওর স্যারের হাতে ঠিকানাগুলো দেয়। পাসপোর্টগুলো আর টিকিটগুলো দিন, কালকেই তো যেতে হবে আমাকে। আর হ্যাঁ, এখানে সব ঠিকানা আছে। 5 দিন পর থেকে হামলা শুরু করবেন, আমি আমার আগের জাফরের খেলা শেষ করে দেবেন। ঠিক আছে, যাও তুমি, এর ভিতরে আমি সবটা করে নেব। পাসপোর্ট আর টিকিট নিয়ে বাসায় ফিরে আসে, এসে ইরার হাতে সেগুলো দেয়। তা দেখে কি ব্যাপার, পাসপোর্ট আবার ফিরিয়ে দিচ্ছ যে? পাসপোর্ট আমার কাছে রেখে কি করব বলো? আচ্ছা, এই কাগজটা কিসের? তুমি নিজেই বের করে পড়ে দেখো। তুমি বলো। কাল সন্ধ্যার পরে আমরা মালয়েশিয়া যাচ্ছি হানিমুনে। কি সত্যি? আরে খুশি কেন হচ্ছ? খুশি কেন হব না বলো? তুমি আমাকে নিয়ে হানিমুনে যাচ্ছ, আমি সেখানে খুশি হব না তো কি মন খারাপ করে বসে থাকবো নাকি? আমি সকালে আমার সবকিছু গুছিয়ে রাখবো। ঠিক আছে, তোমার বাবা মাকে জানিয়ে দিও আমরা যে কালকে যাব। ঠিক আছে, তা একটা কথা বলার ছিল। কি কথা বলো? এখন না, শুধু এতটুকু বলো, আমরা ওখানে এসে কতদিন থাকবো? এই ধরো 1 সপ্তাহ বা এর চেয়ে বেশি থাকা হতে পারে। কি বলো, এতগুলো দিন? ব্যাপারটা কি বলো তো, তুমি কি একসাথে ফ্যামিলি প্ল্যান করছো নাকি? সেসব কিছুই না, এখন চলো ঘুমাই। ঠিক আছে চলো। এদিকে জাফর ও লোকদের নিয়ে রাতে মেয়ে তুলে আনতে থাকে, কেননা 5 দিন পরেই ওদের 30টা মেয়ে জোগাড় করতে হবে। সেজন্য ওরা অনেক বেশি চিন্তিত হয়ে আছে, কিভাবে কি করবে না করবে এগুলো নিয়ে। বস, এখন কি করবেন? চিন্তার কোনো কারণ নেই, আমি লোক লাগিয়ে দিয়েছি। তার সময় মতো মেয়ে পাবো তো? যে অফার করেছি অবশ্যই আমরা পারবো, তোরা শুধু একটু সাবধান থাকিস। জি বস, তা তো থাকবই। ডেভিল বস বলেছে এবার একটু বেশি যেন মেয়ে পাঠাই। উনি তো আমাদের বস, তা উনি এখানে এসে আমাদের সাথে দেখা করে গেলেই তো পারে। ওনার হাতে সময় নেই, কেননা ওনাকে সব বাহিনী খুঁজতে, সেজন্যই উনি চাইলেও এখন আর কোথাও বের হয় না। বুঝতে পেরেছি। তোরা তাহলে কাজ কর, আমি গেলাম। ঠিক আছে বস। জাফর চলে যায়। এই দেখে ইরা তো রাতেই ওর বাবা মাকে সবটা বলে দেয়। ওনারাও শুনে খুশি হয়, কেননা ইরা যাকে নিজের পছন্দে বিয়ে করেছে সে যে ইরার এত খেয়াল রাখছে তা শুনে খুশি তো হবেই। এইদিকে পরিবারের সবাই থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে আসে। ওখানে আকাশের স্যারও আসে। এই নাও তোমার ফেরার টিকিট। কিন্তু সময়ের আগে যদি ফিরতে না পারি তখন কি করব বলো? আমি তাও 10 দিনের জন্য করতে পারছি। তুমি একটা কাজ করতে পারো, কাজ যতটুক হোক না কেন এই তারিখে তোমাকে ফিরে আসতে হবে। বুঝতে পেরেছি আমি, তাহলে স্যার আসি। আসো। একটা কথা বলতে ভুলে গেছি। কি কথা বলো? জাফর কিন্তু 4 দিন পরে মেয়ে সাপ্লাই করবে। ও কিন্তু পুরো শহর থেকে মেয়ে কিডন্যাপ করছে, সেজন্য আপনারা একটু খেয়াল রাখবেন। আর ঠিক 5 দিনের মাথায় মেয়েগুলোকে সমুদ্র দিয়ে পাচার করবে। সেজন্য যে করেই হোক জাফর আর ওই মেয়েগুলোকে সাথে ওই লোকদেরকে ধরবেন। এতে করে প্রমাণ পাবেন অনেক সহজে। তবে একটা ভিডিও করে রাখবেন। ভিডিও কেন করতে হবে? জাফর ইকবাল কিন্তু একজন নেতা, তার উপর ওনার অনেক সাপোর্ট আছে। আমরা দেখে শুনে যতই বলবো না কেন কেউ ঠিক মতো পাত্তাও দেবে না আমাদের কথাগুলো। ঠিক আছে, আমি ব্যবস্থা করে রাখবো যেন ও হাত ছাড়া না হতে পারে। চলি স্যার তাহলে। ওখান থেকে আকাশ ভিতরে আসে। এতক্ষণ লেট করলে আমরা বাকি কাজগুলো করব কখন? কত বড় লাইন দেখছো? আমরা তো এই লাইনে দিয়ে যাব না, আমাদের সবটা করা আছে, শুধু চেকিং করা হয়ে গেলেই ভেতরে ঢুকে যাব। এই বলে ইরাকে নিয়ে অন্য একটা গেট দিয়ে চলে যায়। কিছুক্ষণের মধ্যে ওরা প্লেনে এসে বসে। অন্যদিকে রিয়া চল, আমরা রবি আর রবিনের কাছে যাই। ঠিক আছে চল। রিপা তুইও চল আমাদের সাথে। ঠিক আছে চল। ওরা 3 জনে চলে আসে রবি আর রবিনের কাছে। ওদের দেখে রবি তো অবাক হয়। কি ব্যাপার, তোমরা এখানে কেন? এসেছি তোমার সাথে কিছু কথা বলার জন্য। কি কথা বলো? তা তোমার বন্ধু রবিন কোথায়? ও আসবে একটু পরে। ও আসুক, তখনই বলতাছি।
ঠিক আছে। 10 মিনিট পরে রবিন আসে। রবিন আসার পরে ওদের দেখে। কি ব্যাপার, তোমরা এখানে কেন? এসেছি আমাদের একটা অফার দেওয়ার জন্য। কি রকম অফার? তোমরা দুজনে যে ইরাকে এখনো চাও তা আমি জানি, কিন্তু এরা তো আমাদের কোনো পাত্তাই দেয় না। তোমাদের দুজনের জন্য ইরাকে পাইয়ে দিতে পারি। কিন্তু ইরার তো তোমাদের বান্ধবী, এতগুলো বছর ধরে ও তো তোমরা ইরার কেস খোঁজ আমাদের দিতে না, নাই কোনো কথা বলার সুযোগ দেয় না। তাহলে আজকে এরকম অফার কি জন্য দেয়া হলো সেটাই তো বুঝতে পারলাম না। এখন যা বলতেছি তা শোনো। কিন্তু হঠাৎ তোমার এত পরিবর্তন কেন? বললাম না, সবটা তোমাদের জানতে হবে না। এরা কোথায় আছে, কি করতেছে, সবটা আমরা তোমাদের জানাবো। তোমরা এরপর ইরার সাথে কি করবে তা তোমরা জানো। বিনিময়ে তোমাদের কি লাগবে? আমাদের কিছু লাগবে না, তোমরা শুধু ইরাকে নষ্ট করে দাও, তাতেই হবে। ঠিক আছে, তাই হবে। ওরা তিনজনে চলে যায়। ওরা যাওয়ার পরে রবি আর রবিন কথা বলতে থাকে। রবি, ব্যাপারটা কি রে? কোন ব্যাপারটা? ওরা তিনজন যা বলে গেল তা কি আজও তোর কানের কাছে বাজে? আমার তো খটকা লাগতেছে অনেকটা। এত খটকা কেন? আমার তো মনে হয় ওদের মধ্যে কোনো একটা ঝামেলা হয়েছে, সেজন্য এরকম করছে ওরা। তবে যাই করুক, ওদের জন্য যদি ইরাকে আমরা পাই তাহলে খারাপের কি আছে? ঠিক আছে, যা ভালো মনে করিস। অন্যদিকে যে যার মতো কাজ করতে থাকে। অন্যদিকে কয়েক ঘন্টা পরে আকাশ ইরা দুজনেই চলে আসে মালয়েশিয়া। ওরা এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে দুটো গাড়ি আসে ওদের নেওয়ার জন্য। তা দেখে ইরা তো একটু অবাক। কি ব্যাপার, আমাদের নেওয়ার জন্য পুলিশ আসলো? তুমি কোনো ঝামেলা করে ফেলেছো? আমি কেন ঝামেলা করতে যাব? তোমার সাথে তো ছিলাম আমি। তাহলে ওরা আমাদের গাড়িতে কেন আসতে বলছে? আচ্ছা, ওনারা আমাকে ধরে নিয়ে মারবে না তো? তোমার কি মাথা খারাপ? ওরা আমাদের মারবে কেন? তাহলে আমাদের গাড়িতে কেন বসতে বলছে? আমরা পেছনের গাড়িতে বসবো, ওনারা আমাদের হোটেলে নিয়ে যাবে। কি বলো, এখানকার পুলিশরা এত সেবা করে জনগণের? তুমি চুপ করে আসো, তোমার কথা শুনলে তো ওনারা সত্যি সত্যি ধরে নিয়ে যাবে। তাহলে চুপই থাকি আমি। আসো আমার সাথে। ভয়ে ভয়ে পিছনের গাড়িতে ওঠে। কিছুক্ষণ পরে ওদের একটা হোটেলে এসে নামিয়ে দেয়। স্যার, এটা আমাদের হোটেল, এই আপনাদের রুমের চাবি। আপনারা তাহলে যান, এখন আমি সময় করে চলে আসব। ঠিক আছে স্যার, যাচ্ছি আমরা। ওরা চলে যায়। এইদিকে ইরাকে নিয়ে রুমে আসে। এরপর ওরা একে একে দুজনে ফ্রেশ হয়ে নেয়। কিছুক্ষণ পরে ওরা নাস্তা করে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখে আকাশ রেডি হচ্ছে। সেই জন্য ইরা জিজ্ঞেস করতে থাকে, আমি যাব আর বিকেলের মধ্যেই চলে আসব। তুমি ঘুমাও, নাস্তা করো। আমাকেও নিয়ে চলো। আমি ওখান থেকে এসে তোমাকে নিয়ে যাব। সত্যি বলছো তো? হ্যাঁ, সত্যি বলছি। ঠিক আছে, যাও তাহলে। এবার ওখান থেকে বের হয়ে কিছু লোকের খোঁজ করতে থাকে যারা ডেভিলের ব্যাপারে জানে। কেননা আকাশের কাজ হলো যে কোনোভাবে ডেভিলের খোঁজ নিয়ে ওকে দেশে ফিরিয়ে নিতে হবে। সেই জন্য দুপুর পর্যন্ত অনেকে জিজ্ঞেস করে অনেক কিছু জানতে পারে। এদিকে আকাশও ইরাকে কল দিয়ে রেডি হতে বলে। কিছুক্ষণের মধ্যে ও রেডি হয়ে যায়। ততক্ষণে আকাশ নিজেও চলে আসে। এসে ইরাকে দেখতে পায় ও রেডি। চলো তাহলে এখন বের হওয়া যাক। চলো। ওরা দুজনে প্রথমে একটা পার্কে আসে। ওখানে কিছুক্ষণ গল্প আর আড্ডা দিতে থাকে। আড্ডা শেষ হলে ওরা রেস্টুরেন্টে আসে খাওয়ার জন্য। খাওয়াও শেষ। তখন আকাশ খেয়াল করে দুজন লোক ওদের ফলো করছে, যার মধ্যে দুজনকে সকালে ডেভিলের সম্পর্কে জিজ্ঞেস করেছিল। কি ব্যাপার, ওরা এখানে কেন? ওরা যদি ইরার ব্যাপারে সবটা জেনে যায় তাহলে তো সমস্যা। আসলে ওরা এখনো ইরাকে দেখেনি, কেননা ইরা ওয়াশরুমে যায় আর ওরাও এসেছে। সেই জন্য তাড়াতাড়ি করে ওদের কাছে যায়, সাথে ওদের নিয়ে একটু সাইডে আসে। কি ব্যাপার, তোমরা এখানে কেন? সকালে আমাদের বসের ব্যাপারে জিজ্ঞেস করেছিলি, আর এখন তুই এখানে বসে খাবার খাচ্ছিস, ব্যাপারটা কি বলতো? কোথায় কিসের ব্যাপার? বসকে তো জানাতেই হবে। এত তাড়াতাড়ি ওনাদের কি দরকার জানানোর? চলো
আমরা একটু ওইদিকে কথা বলি। কথা বলার নাম করে ওদের ওয়াশরুমে নিয়ে আসে, এনে ওদের দুজনকে মেরে ওখান থেকে বের হতে যাবে তখনই ইরার মুখোমুখি হয়। কি ব্যাপার, তুমি এখানে কেন? গান গাইতে এসেছিলাম। ওয়াশরুমে কেউ গান গাইতে আসে? সবকিছুই তো জানো, তাহলে জিজ্ঞেস করছো কেন? ঠিক আছে, এখন চলো। ওরা বের হয়ে আসে হোটেলে। পরের দিন আবারও ডেভিলের খোঁজ নিতে বের হয়। এক কথায় দিনের অর্ধেক সময় ডেভিলের খোঁজ করে বাকি অর্ধেক সময় ইরার সাথে সময় কাটায়। এভাবে 3 দিন পার হয়ে যায়। মোটামুটি কিছু তথ্য আকাশ জোগাড় করতে পেরেছে। অন্যদিকে আকাশ, তোমাকে যা বলার ছিল। জি স্যার, বলুন। আমরা কাল জাফর ইকবালকে ধরতে যাব। জাফর ইকবালকে যে ধরবেন এটা কিন্তু নিউজে দিতে হবে। নিউজ কেন দিতে হবে? ডেভিলের কাছেও যেন এই নিউজ আসে, তাহলে ও একটা ভুল ডিসিশন তো নেবেই। বুঝতে পারছি, তাই হবে। পরের দিন স্যার আসে জাফরের বাড়িতে। সব প্রমাণ দেখিয়ে জাফরকে গ্রেপ্তার করে নেয়, কেননা আকাশের কথা মতো ওই মেয়েগুলোকে উদ্ধার করে, সাথে ওই লোকগুলোকেও। সেসব প্রমাণ নিয়ে জাফরকে গ্রেপ্তার করে। অফিসার, তুই কি জানিস? তুই কি বলছিস? জানি আমি। কোর্টের অর্ডার মানতে তো হবেই। তাছাড়া আপনার সমস্ত প্রমাণ কিন্তু আমাদের কাছেই আছে, সেজন্য আপনি কোনো কিছু করতে পারবেন না। আর আপনার ছেলের নামে কিছু পাওয়া যায়নি। যদি পেতাম তাহলে তো বাবা বেটা দুজনকেই নিয়ে যেতে পারতাম একসাথে। তোকে কিন্তু এর জন্য পস্তাতে হবে। এখন চলুন আমাদের সাথে, নয়তো জোর করে নিয়ে যাব। জাফরকে নিয়ে যেতে থাকে, সাথে সেগুলো টিভিতেও দেখানো হচ্ছে, যে ডেভিল অব্দি এসে পৌঁছায়। এটা কি করে সম্ভব? কিসের কথা বলছেন স্যার? ওরা জাফরকে কিভাবে অ্যারেস্ট করেছে? তো কি হয়েছে এতে? জাফর আমাকে মেয়ে সাপ্লাই দিত, এখন যদি ও পুলিশের কাছে সবটা বলে দেয়? আপনার তো কোনো ক্ষতি হবে না। কিন্তু এই দেশের পুলিশের কাছে যদি ওরা সাহায্য চায় তখন তো আমি শেষ। পুলিশ কি করে জানবে আপনি এখানে আছেন? তোর মাথায় ঢুকবে না, আমি দেখি কি করা যায়। ঠিক আছে বস। এইদিকে জাফরকে পুলিশ তো ধরে নিয়ে আসে। অন্যদিকে আকাশ এখনও ডেভিলের খোঁজ নিতে থাকে। পরের দিন, আচ্ছা, তুমি আমার সাথে হানিমুনে এসেছো নাকি অন্য কারো সাথে? এটা আবার কেমন প্রশ্ন? তাহলে তুমি প্রতিদিন সকালে কোথায় যাও বলো তো? আবার দুপুরে ফিরে আসো, এসে খাবার খেয়ে আমাকে নিয়ে বের হও। তো তাই সকালবেলায় তুমি মূলত কোথায় যাও আমাকে একটু বলবে কি? আর আমি আশেপাশে ঘোরাঘুরি করি, কোথায় কোথায় যাওয়া যায় তোমাকে নিয়ে, সেই জায়গাগুলো খুঁজে বের করার চেষ্টা করি। সত্যি তো? মিথ্যে কেন বলতে যাবো তোমাকে? তা আজকে চলো, সমুদ্র দেখতে যাব। ঠিক আছে, চলো। 30 মিনিট পরে ওরা সমুদ্রের ধারে আসে। ওখানে চারদিকটা ঘুরতে থাকে। তখন আকাশ খেয়াল করে চারপাশে কেমন যেন লাগছে, কেননা এখানে অনেক কম লোকই থাকার কথা, কিন্তু আজকে অনেক বেশি লোক এখানে। তার উপর সমুদ্র থেকে কয়েকটা বোট আসতেও দেখতে পায়। সেজন্য পুলিশ অফিসারকে কল দিয়ে আসতে বলে এখানে। কি ব্যাপার, আজকে এত লোক? সেটাই তো ভাবছি, ওই দিন তো কম ছিল অনেক। সে যাকে, আমরা যা করতে এসেছি সেটা করি। কি করবো আমরা? কিছুই করব না, তুমি বসো, আমি তোমার কোলে মাথা রেখে কিছুক্ষণ শুয়ে থাকি। ঠিক আছে। কিছুক্ষণের ভিতরে বোটগুলো চলে আসে। এইদিকে পুলিশেরাও ছদ্মবেশে আসে, যেন ওদের দেখলেও চিনতে না পারে। এইদিকে, আমি সামনে ওদের মধ্যে মিশে যাব। ওখান থেকে গাড়ি রেডি করা আছে তো? জি বস, গাড়ি রেডি করা আছে, আপনি কোনো টেনশন করবেন না। তোরা সাবধানে থাকিস, আমি খবর দিলে তোরা চলে আসবি। ঠিক আছে বস, তাই হবে। চলি তাহলে, তোরাও কিছুক্ষণ থেকে তারপর চলে যাস, দেখে যেন অন্য কারো মনে সন্দেহ না জাগে। এখানে আমাদের সন্দেহ করবে কেন বলুন? এখানে একজন লোক এসেছে আমাকে ধরার জন্য। কি বলেন বস? ঠিক বলেছি, ও আমাকে চিনে না, সেই জন্য ওটাকেই কাজে লাগাতে হবে। জাফর সবকিছু বলে দিতেও পারে, সেই জন্য এই দেশ থেকে আমাকে অন্য আরেকটা দেশে যেতে হবে। কিন্তু বস, ওরা যদি হামলা করে এখানে? ওরা হামলা করবে না, আমি জাফরের ওই দেশে যাব। ওর অনেক লোক, এখন ও বাইরে আছে। ওদের সাথে কথা বলে জাফরকে আমি বাঁচিয়ে নিতে পারি কিনা দেখব, কেননা জাফর তো আমাকে দেখেছে, তার উপর আমার সব আস্তানার খবরও জানে। সেই জন্য কোনো প্রকার রিস্ক কিন্তু নেওয়া যাবে না।
বুঝতে পেরেছি। আমি তাহলে আসি, তোরা নিজেদের খেয়াল রাখবি। এদিকে পুলিশ এসেও কিছুই করতে পারে না, কেননা বোট থেকে অনেক মানুষ নেমেছে। এদের মধ্যে খুঁজে বের করা অনেক কষ্ট হয়ে যাবে, সেই জন্য স্যার এখন কি করব? এদের মধ্যে থেকে কাউকে সন্দেহ হলে তাকে জিজ্ঞেস করতে থাকো। ঠিক আছে স্যার। অনেকটা সময়ের পরেও কোনো কুলকিনারা হলো না, কেননা বোটগুলো এখান থেকে কিছু মানুষদের উঠিয়ে নিয়ে গেল। এইদিকে ডেভিলের সাথে আকাশের দেখা হয়, কিন্তু তারা একজন আরেকজনকে চিনতে পারেনি। ভাই, দেখতে পাইনি। সমস্যা নেই, এত ভিড়ে একটু ধাক্কা লাগতেই পারে। বুঝতে পারার জন্য ধন্যবাদ। ওখান থেকে এরা যে যার মতো চলে যায়। রাতে এরা ঘুমাচ্ছে, তখন আকাশ আর স্যারের সাথে কথা বলতে থাকে। আকাশ, ওইদিকে কত দূর? ওইদিকে তো সবটা ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে ডেভিল এই দেশে নেই। গতকালও তো বলেছ ওই দেশেই আছে। ছিল, কিন্তু আজকে ওর খোঁজ কেউ দিতে পারে না। এখন তাহলে উপায় কি? তোমার তো আর 2 দিন হাতে আছে। চিন্তা করবেন না, আমি একটা রেজাল্ট নিয়ে তারপর ফিরবো। তা জাফর কিছু বলছে কি? জাফর কালকে বয়ান দিবে। ও কিন্তু অনেক রকম চালাকি করতে পারে, সেজন্য সে বিষয়ে একটু খেয়াল রাখবেন। তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা, রাখি। কথা শেষ করে পিছনে ফিরে ইরাকে দেখে আকাশ একটু চমকে ওঠে। হঠাৎ এরকম চমকে ওঠাতে, তুমি এত রাতে বারান্দায় কার সাথে কথা বলছো? অফিসার স্যারের সাথে। কবে আমরা ফিরবো তা জানতে চেয়েছে। তুমি ঘুমাওনি কেন? পাশে তুমি ছিলে না বলে ঘুম আসেনি। এখন চলো ঘুমাই আমরা। ওরা ঘুমিয়ে পড়ে। দ্বিতীয় দিনের দিন আকাশ পুরোপুরিভাবে শিওর ডেভিল এই দেশ ছেড়ে পালিয়ে গেছে। সে খবরটা স্যারকে জানায়। তুমি তাহলে এবার ফিরে আসো। আমরা জাফরকে আজকে জিজ্ঞাসা করব সবকিছু এক এক করে। ঠিক আছে স্যার। এইদিকে আকাশ যেতে থাকে, অন্যদিকে ডেভিল চলে আসে রবির কাছে, কেননা রবিও মোটামুটি ডেভিলকে দেখেছে আরো কয়েকবার, সেই জন্য চিনতে অসুবিধা হয়নি। আঙ্কেল, আপনি এখানে কেন? তোমার বাবা কি পুলিশকে আমার ব্যাপারে কিছু কি বলেছে? বাবার সাথে তো আমাকে দেখা করতে দিচ্ছে না ওরা। তোমার বাবাকে ওরা কবে কোর্টে নিবে? 5-6 দিন পরে। কিন্তু কেন আঙ্কেল? তুমি কোনো চিন্তা করো না, তোমার বাবাকে কোর্টে নিয়ে যাওয়ার আগেই একটা ব্যবস্থা আমি করব। সত্যি বলছেন তো? সত্যি বলছি। এদিকে রবিনও আসে, এসে রবিকে ইরার ব্যাপারে বলে। কি বলিস, ওরা কালকে ফিরবে? আমি তো তেমনই শুনলাম। তাহলে তো হবে পার্টি। তোমার বাবা জেলে আর তুমি পার্টির পিছনে পড়ে আছো? আসলে আঙ্কেল, এখানে অন্য একটা কারণ আছে। কি কারণ? কিভাবে যে বলি। লজ্জার কিছু নেই, বলো। আসলে ও আমার বন্ধু। আমরা একটা মেয়েকে পছন্দ করতাম, কিন্তু সে মেয়ে 10 দিন আগে বিয়ে করে স্বামী নিয়ে হানিমুনে গেল। কালকে নাকি ফিরবে। ওর তো বিয়ে হয়ে গেছে, তাহলে এখন তোমরা? কিন্তু ওকে তো আমাদের একবারের জন্য হলেও কাছে পেতে চাই আমরা। ঠিক আছে, চিন্তা করো না, আমি ব্যবস্থা করে দিব। সত্যি বলছেন আঙ্কেল? সত্যি, কিন্তু তার আগে তোমার বাবাকে বের করে আসি, তারপর ওই মেয়ের ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। আমি তাহলে তোমার লোকেদের আসতে বলি। এই বলে ডেভিল ওর লোকদের আসার জন্য বলে দেয়। ওরাও প্রস্তুতি নিতে থাকে। এইদিকে আকাশ ইরা এয়ারপোর্টের থেকে ওদের বাসায় চলে আসে। তখন আকাশ, এত তাড়াতাড়ি চলে আসলি যে? তা বৌমা, কেমন কাটলো তোমার? মন খারাপ না তো তোমার? কি বলছেন আম্মু? আমি অনেক খুশি। তাছাড়া ওর মতো হাজবেন্ড পাওয়া তো অনেক সৌভাগ্যের। এমনি একটু কাজ ছিল। আচ্ছা, তোরা দুজনেই ফ্রেশ হয়ে আয়। ঠিক আছে, যাচ্ছি। ওরা ফ্রেশ হতে থাকে। 2 দিন পরে অফিসে আসে আকাশ। তখন ওর স্যার এসে ওকে কিছু কথা বলে। সবটা তো শুনলে, এবার বলো কি করবে তুমি? আমার স্ত্রী তো জানে না এইসব ব্যাপারে। সেটা আমি জানি। তা রবি কিন্তু তোমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। ওর সাথে নাকি প্রায় সময় 3টা মেয়ে এসে দেখা করে। এই দেখো ওদের ছবি। ছবিগুলো ছিল রিয়া, রিপা আর ওই মেয়েটা। তখন আকাশও বুঝতে বাকি রইল না যে এই সবটা ওদেরই কাজ। জানি আমি, আর এর পিছনের কাহিনীও আমি জানি। তাছাড়া আপনি চিন্তা করবেন না। আরেকটা কাহিনী তো ঘটে গেছে।
নতুন করে আবার কি কাহিনী হলো? ডেভিল নাকি এই দেশেই আছে। তাছাড়া আজকে জাফরকে আমরা কোর্টে তুলব, সেজন্য একটু অ্যালার্ট থাকতে হবে আমাদের। চিন্তা করবেন না, আমি নিজেই থাকবো সেখানে। তাও সাবধানে থাকিও। এদিকে জাফরকে নিয়ে আকাশ বেরিয়ে পড়ে, তবে আকাশ পুরো মুখটায় একটা মাস্ক পরে রেখেছে যেন ওকে কোনোভাবে চেনা না যায়। কিছুক্ষণ যাওয়ার পরে, রবি তুমি তাহলে যাও, আর যেভাবে বলেছি সেভাবে কাজটা করো। ঠিক আছে। এদিকে রবি এসে রিয়া আর রিপার মাধ্যমে ইরাকে তুলে নেয় আকাশের বাসা থেকে। খবরটা আকাশের মা ওকে কল দিয়ে জানায়। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি একটু পরে আসছি। এই বলে রাশেদকে কল দিয়ে ইরা কোথায় আছে তা দেখার জন্য, কেননা ইরার আঙুলের আংটির মধ্যে একটা ট্র্যাকিং ডিভাইস আছে যার মাধ্যমে জানতে পারবে। এদিকে ডেভিল কোনো কিছু করার আগে ওরা কোর্টে পৌঁছে যায়। তখন বস, ওদের যেতে দিলেন কেন? আগে দেখি জাফর আমার সম্পর্কে সবটা বলে দেয় কিনা। যদি বলে দেয় তাহলে ফেরার সময় ওকে মেরে ফেলবো। কিন্তু ওনাকে বাঁচিয়ে দিলেই তো পারতেন। যদি ও আমার সম্পর্কে কোনো কিছু স্বীকার না করে তাহলে ফেরার সময় ওকে বাঁচিয়ে নিয়ে আমরা একসাথে চলে যাব নতুন কোনো রাজ্যে। এদিকে কোর্টে জাফরের মামলার কাজ চলতে থাকে। অন্যদিকে রাশেদ লোকেশন বলতে থাকে, আকাশ ওই লোকেশনে আসে। যদিও তেমন কেউ ওই জায়গায় ছিল না, শুধু ওরা তিনজন মেয়ে, রবি আর রবিন সাথে ইরা। আসলে এরা পাঁচজনে এসেছে ইরার শ্বশুর বাড়িতে। ওরা ইরার কাছে ক্ষমা চাওয়ার নাম করে ভিতরে এসে দেখা করে। পরবর্তীতে রবি রবিন বন্দুক দেখিয়ে ইরাকে ওখান থেকে নিয়ে আসে। এইদিকে তোরা তাহলে তোদের কাজ কর, আমরা গেলাম। আরে তোরা কোথায় যাচ্ছিস? মানে কি? তোদের তিনজনের উপরেও তো আমাদের লোভ ছিল, তাই এখন তোদের চারজনকেই একসাথে আমরা ফুর্তি করব। তোদের আমরা সাহায্য করেছি আর তোরাই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারলি। তোরা যদি ইরার সাথে এই কাজটা করতে পারিস তাহলে অন্য কারোর সাথেও পারবি। এই বলে ওরা ওদের কোনো ক্ষতি করতে যাবে, তখনই আকাশ চলে আসে। আকাশকে দেখে ইরা এসে ওকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে ভয়ে। এইদিকে আকাশ সময় নষ্ট না করে রবি আর রবিনকে মেরে ফেলে, কেননা আকাশকে কোর্টে যেতে হবে। আসল মারামারি তো ওখানেই হবে। এইদিকে আকাশ, এদেরও মেরে ফেলো। প্লিজ ভাইয়া, আমাকে ক্ষমা করে দিন। প্লিজ ভাইয়া, আমাদের জানে মারবেন না। আমরা কখনো এরার ক্ষতি করার আর চেষ্টা করব না। এরা তুমি কি বলো? প্লিজ ইরা, আমাদেরকে ক্ষমা করে দে এই শেষবারের মতো। ঠিক আছে, তোদের এই শেষবারের মতো ক্ষমা করে দিলাম। তবে এরপর যদি আর উল্টোপাল্টা কোনো কিছু করার চেষ্টা করেছিস তাহলে কিন্তু তোদের তিনজনের জন্যে মোটেও ভালো হবে না। এই বলে আকাশকে নিয়ে চলে আসে ওখান থেকে। কিন্তু আকাশ যে ওদের মেরেছে এই নিয়ে ভয়ে আছে ইরা, কেননা পুলিশ যদি আকাশকে ধরে নিয়ে যায় এই ভেবে। এইদিকে ইরাকে বাসায় পৌঁছে দিয়ে, তুমি বাবা মার কাছে যাও, তোমার বাবা মাও এসেছে, তুমি ওনাদের সাথে সময় কাটাও। তুমি কি করবে? আমার 1 ঘন্টার কাজ আছে, সেটা শেষ করে আসছি। সাবধানে থেকো। বাসা থেকে বের হয়ে কোর্টে আসে। এদিকে জাফর ডেভিলের সম্পর্কে কোনো তথ্য বলেনি, সেজন্য ডেভিল তো অনেক খুশি হয়। জাফরকে কোর্ট থেকে কারাগারে নেওয়ার জন্য গাড়িতে করে নিয়ে আসতে থাকে। পথের মধ্যে ডেভিল ওদের উপরে আক্রমণ করে, যা আকাশ আর ওর সাথে থাকা বাকি সবাই জানত। সেজন্য ওরাও নেমে গুলি করতে থাকে। একে একে কিছুক্ষণ যাওয়ার পরে ডেভিলের অনেক লোক মারা যায়। এবার আকাশ ডেভিলকে দেখতে পায় আর তাড়া করে ডেভিলকে ধরে। আরে কোথায় পালাচ্ছেন মিস্টার ডেভিল? কি তুই তো সেই ছেলেটা যাকে আমি যাক, চিনতে পেরেছিস, এটাই অনেক কিছু। আমি তো ওখানে গিয়েছিলাম তোকে ধরার জন্য, কিন্তু তোকে চিনতেই পারিনি বলে তুই এখনো বেঁচে আছিস। যদি ওই দিন তোকে চিনতে পারতাম তাহলে তোকে অনেক আগেই মেরে ফেলতাম। এখন 2 বন্ধু একসাথে জেলের ভিতরে বসে প্ল্যানিং করতে থাকিস। ডেভিল আর জাফরকে একসাথে এনে রাখা হয়, ওদের জেলের ভিতরে শিফট করে। জেলে ঢোকানোর পরে, তোর জন্য একটা দুঃখের সংবাদ আছে। কি সংবাদ? 1 ঘন্টা আগে তোর ছেলে আর ওর বন্ধুকে আমি মেরে ফেলেছি। সেজন্য আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য বসে থাকিস না। মৃত্যু পর্যন্ত তোদের দুজনকে ওই জেলের মধ্যেই কাটাতে হবে। ভালো থেকে দুজনে, তোমাদের জন্য দোয়া রইল। ওদের জেলে রেখে আকাশ বাসায় এসে দেখে ওনারা সবাই খবর দেখছে। খবরে আকাশের ছবি দেখে অবাক হয়, কেননা আকাশের পরিচয় বলা হচ্ছে খবরের কাগজে। অবশ্য আপনারাও জানেন না, আকাশকে দেখে ইরা তো অবাক হয়। তুমি তাহলে কোনো কোম্পানিতে জব করো না?
তুমি তাহলে একজন এনএসআই অফিসার? কিন্তু তুমি এই কথাটা কেন লুকালে আমার থেকে? ভেবেছিলাম তোমাকে জানাবো সত্যিটা, কিন্তু যদি সবটা জানার পরে তুমি আমাকে নিয়ে ভয় পাও, সেজন্য আমি জানাইনি। ভয় কেন পাবো? আমার জামাই এত বড় একজন অফিসার, এটা নিয়ে তো আমার গর্ব করা উচিত। সত্যি বলছো তো? সত্যি বলছি। আমিও আমাদের সন্তান হলে তাকেও তোমার মতোই একজন এনএসআই অফিসার বানাবো। তাহলে কাজ শুরু করি। কিসের কাজ? এই যে যাকে অফিসার বানাবে তাকে নিয়ে আসার কাজটা তো শুরু করি তাহলে। চলো তাহলে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। আশা করছি আপনাদের গল্পটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এছাড়া এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গল্প এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।